সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছো। আমরা আস্তে আস্তে ক্লাস নিতে নিতে শেষ পর্যায়ে চলে আসছি। কারণ হচ্ছে গিয়ে তোমাদের 4টা ক্লাস আমি নিয়ে ফেলছি, আর 2টা অধ্যায় বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায়, আর আরেকটা হচ্ছে গিয়ে 13তম অধ্যায়। তাহলে আজকে হচ্ছে গিয়ে সম্ভবত 25 তারিখ, তাই না? 25 জানুয়ারি। আমি 25 জানুয়ারি তোমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেটা রেকর্ড করছি। তো তোমরা মনোযোগ সহকারে তোমরা বসে যাও, বই খাতা নিয়ে তোমরা বসে যাও। আর খুব ঠান্ডা মাথায়, ভাই, এটা বুঝতে পারছো? খুব ঠান্ডা মাথায় বিজিএসে কিভাবে ভালো করতে হবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি আবারও বলি, বারবার বলি, ভাই বইটা ভালো করে পড়ো। যে বইটা আমাদের কাছে দেয়া হয়েছে ওই বইটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। ওইখান থেকে কিভাবে প্রশ্ন আসে এটা একটু চিন্তা ভাবনা করো। কোন কোন অংশ থেকে এ প্লাস ক্যাটাগরি প্রশ্ন আসে এটা তোমরা চিন্তা করো, ঠিক আছে? এবং ভাইয়া টাইম ম্যানেজমেন্টের চেষ্টা করো, টাইম ম্যানেজমেন্ট, তাই না? এমনভাবে তোমরা রিয়েক্ট করো, তাই না? স্যার সিকিউ কই, এমসিকিউ কই, ঠিক আছে? এমনভাবে ভাই ওইটা আর কি বিজিএসে ভালো করার ক্ষেত্রে কি ভাই মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপারটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, আর এই বইটা সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে কিনা, তাই না? তো এই জন্য ভাইয়া আমরা যতটুকু পারি, মজার বিষয় হচ্ছে এইটা না, আগে অনেক বড় একটা অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায় ছিল, কিন্তু আস্তে আস্তে কি ভাইয়া 2025-এর বইয়ে কি ভাইয়া অনেকটাই কি ভাইয়া কমিয়ে ফেলা হয়েছে। এবং আমার যেটা মনে হয় তোমাদের যে 6টা অধ্যায় দিয়েছে না, 6টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে কম সময় লাগবে হচ্ছে কি সম্ভবত আমার এই অধ্যায়টা পড়াইতে। আগে অনেক বড় একটা অধ্যায় ছিল এটা, দ্বিতীয় অধ্যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর কি ঝটপট বইটা বের করে ফেলি, আমরা খাতা বের করে ফেলি। যে কথাগুলো বলবো, যে প্রশ্নগুলো বলবো, আমরা বইয়ের মধ্যে আমরা ভিন্ন কালিতে, আমরা বিশেষ করে লাল কালিটা ব্যবহার করব। কালো ছাড়া আর কি অন্য কালি ব্যবহার করলে ভালো হয়। পেন্সিলটা আমরা ব্যবহার না করি। বই লালে লাল, বই কি হয়ে যাবে ভাইয়া? বই লালে লাল করে ফেলবো, তাই না? পরীক্ষার খাতার মধ্যে বাড়তি যে তথ্যগুলো আছে এগুলো নীলে নীল করে দিবা, এটা বুঝতে পারছো? স্যার নাম্বার দিয়ে লালে লাল করে ফেলবে, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা আল্লাহ পাকের নাম নিয়ে আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে ইনশাল্লাহ? সেটা হচ্ছে কি ভাইয়া, আজকে আমাদের যে অধ্যায়টা আছে বাংলাদেশের স্বাধীনতা। কি ভাইয়া? বাংলাদেশের স্বাধীনতা, তাই না? আমরা অধীন ছিলাম, তাই না? পাকিস্তানিদের অধীনে ছিলাম। তো এই স্বাধীনতাটা একটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন কি ভাইয়া? স্বাধীনতা, তাই না? আমাদের স্বাধীনতার যে এই পথটা, এই যে বাংলাদেশ নামক একটা দেশ যে বিশ্বের মানচিত্রের মধ্যে কি ভাই আমরা জায়গা করতে পেরেছি, এর জন্য না অনেক ত্যাগ কি ভাইয়া, অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক কি বলে আমাদের যারা সূর্য সন্তান আছে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন, বিসর্জন দিয়ে কি ভাইয়া আমরা একটা দেশ পেয়েছি যেটার নাম কি ভাইয়া? বাংলাদেশ, তাই না? তো আজকে সেই এটা বড় একটা, এটা ইতিহাসের একটা অংশ। ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, বড় আর কি ক্লাস আমরা নিতে পারবো। কিন্তু ভাইয়া আমাদের যেহেতু আমাদের পরীক্ষার সামনে, আমরা কি ভাই খুব ছোট্ট করে আমরা আলোচনা করে ফেলবো, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তাহলে বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম নিয়ে তোমরা চলো আমরা কি ভাইয়া বইয়ের মধ্যে চলে যাই, তাই না? বাংলাদেশের স্বাধীনতা কি ভাইয়া? বাংলাদেশের স্বাধীনতা, আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, তোমরা তো জানো এটা। দেখো ভাইয়া, যে ওই পাকিস্তানিদের সাথে আমাদের কোনো কিছুরই মিল ছিল না, ওই পাকিস্তানিদের সাথে কোনো কিছু মিল ছিল। তোমরা জানো যে 1947 সালে, কত সালে ভাইয়া? 1947 সালে দ্বিজাতি তথ্যের প্রেক্ষাপটে, কোন তথ্যের প্রেক্ষাপটে? দ্বিজাতি তথ্যের প্রেক্ষাপটে কি ভাইয়া বাংলাদেশ নামক কি ভাইয়া একটা দেশের কি ভাই জন্ম হয়, দ্বিজাতি তথ্যের প্রেক্ষাপটে, তাই না? দ্বিজাতি কি, যে ওই মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে, উনি একটা তথ্য আর কি দিয়ে গেছেন যে ভারতীয় উপমহাদেশের কি ভাইয়া যেসব অঞ্চল মুসলিম অধ্যুষিত ওই সব এলাকা নিয়ে একটা রাষ্ট্র হবে, আর যেসব এলাকা ওই লোকে হিন্দু, মানে হিন্দু অধ্যুষিত ওই সব এলাকা নিয়ে কি ভাইয়া আরেকটা রাষ্ট্র হবে। ব্যাটা বুঝতে পারছো? দেখো, আগে এই যে আমাদের এখানে যে পূর্ব বাংলা বলে আমাদের এই অঞ্চলটাকে পূর্ব বাংলা বলে, ঠিক আছে? তাহলে পূর্ব বাংলা কেন বলে? তাহলে পশ্চিম বাংলা আছে, তাহলে এই দুই বাংলা একই বাংলা ছিল, দুই বাংলা কি ভাইয়া একই বাংলা ছিল, তাই না? এই যে দেখো তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে? পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, ঠিক আছে? পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, ঠিক আছে, এইটা একই ছিল। কি ছিল বাপ? একই ছিল, তাই না? পূর্ব বাংলা, পূর্ব বাংলা, হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে ওকে। ওকে, এটা কি ভাইয়া? হ্যাঁ, এইটা হচ্ছে কি ভাইয়া? পূর্ব বাংলা, হ্যাঁ, এটা কি ভাইয়া? পূর্ব বাংলা। আর এটা কি ভাইয়া? পশ্চিম বাংলা, তাই না? দুই বাংলা কিন্তু একই বাংলা ছিল। তো ওই যে 1947 সালে দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে, দ্বিজাতি, ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ যে তত্ত্বটা নাজিল করেছেন, বলেছেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে একটা রাষ্ট্র হবে এবং মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে যেসব অঞ্চল
মুসলমান বেশি ওইসব এলাকা নিয়ে কি ভাইয়া আরেকটা রাষ্ট্র হবে। তো ওই দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে কি ভাইয়া ব্রিটিশরা যখন আমাদের এই দেশ ছেড়ে চলে যায় 1947 সালে, তখন কি ভাইয়া তারা ওই দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে কি ভাইয়া তারা ওই ভারত পাকিস্তান নামে কি ভাইয়া দুটি রাষ্ট্রের কি ভাইয়া জন্ম দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে ইস্ট বেঙ্গলের আমরা অধিকাংশ মানুষ, ইস্ট বেঙ্গলের অধিকাংশ মানুষ কি ভাইয়া আমরা ছিলাম মুসলমান। আমরা কি ছিলাম ভাইয়া? মুসলমান। তো দ্বিজাতি তত্ত্বের প্রেক্ষাপটে কি ভাইয়া আমরা কি ভাইয়া ওই পশ্চিম পাকিস্তানিদের সাথে চলে গেছি, তাই না? কিন্তু ভাইয়া যখনই আমরা পশ্চিম পাকিস্তানিদের সাথে গেলাম, ওরা না আমাদেরকে আরামে থাকতে দেয় নাই। ব্যাটা বুঝতে পারছো? আমাদেরকে পুরা ব্যাটা বুঝতে পারছো আমাদেরকে পুরা মানে কি বলবো, মানে এমন কোনো দিক নাই যেখানে আর কি তারা আমাদেরকে আর কি আটকায় নাই বা আমাদেরকে গলা চিপে ধরে নাই। আমাদেরকে অর্থনৈতিক বৈষম্য করেছে, আমাদের রাজনৈতিক বৈষম্য করেছে, আমাদের কি ভাইয়া সামাজিক বৈষম্য করেছে, সব দিক দিয়ে তারা আমাদেরকে বৈষম্য করেছে। ব্যাটা বুঝতে পারছো? আমাদের কি বলবো, এখানে তো যদি আমি আলোচনা করতে যাই, আমি আবারও বলি যে এটা ইতিহাসের বিষয়, এটা অনেক বড় লম্বা একটা ক্লাস হয়ে যাবে। তো যেহেতু তোমরা আর কি রিভিশন প্রোগ্রামে ভর্তি হয়েছো, কিছু আলোচনা না করলেই নয়, ঠিক আছে, সেটা আমি আলোচনা করছি। সেটা হচ্ছে কি ভাই দেখো, ঠিক আছে, ওরা সব দিক দিয়ে কি ভাইয়া আমাদের গলাটা চিপে ধরেছে। এরপরে শেষ পর্যন্ত তোমরা জানো যে 1969 সালের গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে হচ্ছে গিয়ে কি ভাইয়া আইয়ুব সরকারের পতন হয়েছে, মানে সে আইয়ুব সরকার কি ভাইয়া পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এরপরে কি ভাইয়া ইয়াহিয়া খান বলেন ভাইয়া আমাদেরকে নির্বাচন দিবেন। আমাদেরকে কি দিবেন ভাইয়া? আমাদেরকে নির্বাচন দিবেন, তাই না? নির্বাচনের কথা কইতে কইতে একদম কি ভাইয়া 1970 সালের কি ভাইয়া একদম ডিসেম্বর মাস উনি লাগাই ফেলছেন, তাই না? এখন আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি, কথাগুলো তোমরা একটু খেয়াল করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা প্রিয় বাচ্চারা। দেখো, এই যে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা, ঠিক আছে, এখান থেকে কি ভাইয়া আমাদের কিন্তু প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে এখান থেকে কি ভাইয়া আমাদের 3 নম্বরের জন্য প্রশ্ন আসে, ঠিক আছে। সেটা হচ্ছে কি ভাইয়া আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো, প্রেক্ষাপট আলোচনা করো। যেসব ছোট ছোট ঘটনা, মেইন ঘটনা আর কি মূল ঘটনাকে প্রভাবিত করে, যেমন ধরো আমাদের 24-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটা কি ভাইয়া ওই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কি ভাইয়া, কোটাকে কেন্দ্র করে কি ভাইয়া এইটা চূড়ান্ত এই ঘটনাটা ঘটেছে। তাহলে এই কোটা মোটার যে আন্দোলনগুলো ছিল এগুলো কি ভাইয়া প্রেক্ষাপট মূল ঘটনার, ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, তাহলে আমাদের এখান থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি ওই যে আগের যে অংশটা থেকে আমি ইয়ে করেছি, আগে কোন অংশ আমরা থামলাম, আমরা থেমেছি হচ্ছে কি ভাইয়া 1970 সালের নির্বাচন। এখন আমাদের এখান থেকে মানে এ প্লাস ক্যাটাগরির কয়টা? 3টা। এখান থেকে 3টা অংশ থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে কি ভাইয়া মুজিবনগর সরকারের গঠন কার্যক্রম, এখান থেকে আসে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এখান থেকে আসে। আরেকটা হচ্ছে কি ভাইয়া বাংলাদেশের কি ভাইয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশের ভূমিকা, এখান থেকে প্রশ্নটা আসে। তাহলে প্রিয় বাচ্চারা আমাদের পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, এখান থেকে আমরা বেশ কয়েকটা এমসিকিউ আমরা লিখবো, ঠিক আছে। আমরা ঠিক আছে একটা কাজ করি, আমরা এখানে একটা জিনিস লিখবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো, কোন প্রেক্ষাপটে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমরা কি ভাই স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ কি ভাই আমরা আর কি উপহার হিসেবে পেয়েছি। তো এইটা কিন্তু আমাদের 3 এবং 4-এর জন্য চলে আসবে। এখন এই যে প্রেক্ষাপটটা তোমরা শুরু করবা কোত্থেকে, তাই না? আমরা শুরু করব একটা অংশটা দিয়ে, সেটা হচ্ছে কি ভাইয়া 70-এর নির্বাচন থেকে। কোত্থেকে শুরু করব? আমরা 70-এর নির্বাচন থেকে কি ভাইয়া আমরা এটা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে চলো ওই 70-এর নির্বাচনে চলে যাই। 70-এর যে নির্বাচনটা, এখানে ভাইয়া 2টা নির্বাচন হয়েছে। কয়টা? 2টা নির্বাচন হয়েছে। একটা হচ্ছে কি ভাইয়া 7ই ডিসেম্বর, একটা কি ভাইয়া একটা কি হয়েছে 7ই ডিসেম্বর, একটা নির্বাচন কি হয়েছে 7ই ডিসেম্বর হয়েছে। আর আরেকটা কি ভাইয়া 7ই ডিসেম্বর একটা নির্বাচন হয়েছে। আর আরেকটা কি ভাইয়া এর ঠিক 10 দিন পরে একটা নির্বাচন হয়েছে, প্রাদেশিক পরিষদের নির্বাচন। কি কারণে যুদ্ধটা হয়? একটা তো বৈষম্য আছেই। মূল ঘটনা কোত্থেকে শুরু হয়? মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কোত্থেকে শুরু হয়, মানে একদম আমি শেষ যে প্রান্তটা সেখান থেকে আমি আলোচনা করতেছি। সেটা হচ্ছে কি ভাই 1970 সালের নির্বাচন। 1970 সালে তোমরা জানো যে 2টা নির্বাচন হয়। একটা হচ্ছে কি ভাইয়া 7 ডিসেম্বর, ডিসেম্বরের কি ভাইয়া 7 তারিখে কি ভাইয়া একটা নির্বাচন হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় কি ভাইয়া জাতীয় পরিষদের নির্বাচন। জাতীয় পরিষদের নির্বাচন, জাতীয় পরিষদের নির্বাচন। আচ্ছা, এই যে জাতীয় পরিষদের নির্বাচন, এই জাতীয় পরিষদের নির্বাচনে আসন সংখ্যা কত ছিল? আসন সংখ্যা ছিল ভাইয়া 300টা।
আমি আবারও বলতেছি, এখন যেটা আমরা আলোচনা করতেছি 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। আমি নির্বাচন দিয়ে, তোমরা নির্বাচন দিয়েই শুরু করবা, ব্যাটা বুঝতে পারছো? এই কারণে এটা হয়েছে, ব্যাটা বুঝতে পারছো? এখন জাতীয় পরিষদের নির্বাচনে ব্যাপারটা কি ঘটেছে, এর ফলাফলটা হচ্ছে, খেয়াল করো, জাতীয় পরিষদের নির্বাচন তোমরা একটু খেয়াল করো। এইটা ধরো, এইটা ধরো কি ভাইয়া পূর্ব পাকিস্তান, এটা ধরো কি ভাইয়া পূর্ব পাকিস্তান, আর এটা ধরো কি ভাইয়া পশ্চিম পাকিস্তান। ব্যাটা বুঝতে পারছো? তোমরা জানো কি না, এই জাতীয় পরিষদের নির্বাচনে আসন সংখ্যা ছিল ভাইয়া 300টা। কয়টা ছিল ভাইয়া? 300টা। আসন সংখ্যা ছিল কি, সাধারণ আসন ছিল 300টা। এই 300টার মধ্যে আমাদেরকে আসন দিল হচ্ছে কি ভাইয়া 162টা। কটা ভাইয়া? আমাদেরকে দিল, পূর্ব পাকিস্তানকে দিল 162টা। আর ঠিক আছে, 138টা রয়, এটা কি ভাইয়া পশ্চিম পাকিস্তানে তারা নিল, পশ্চিম পাকিস্তানি নিল। এরপরে সংরক্ষিত নারী আসন ছিল হচ্ছে কি ভাই 13টা। এই তেরোটার মধ্যে কি বলে আমাদেরকে দিল হচ্ছে কি ভাইয়া 60টা, আর ওরা নিল হচ্ছে কি ভাইয়া 6টা। ব্যাটা বুঝতে পারছো? এখন ভাইয়া খেয়াল করো, এই যে মানে মানে আমরা যে এতটা আসন পাইলাম, এখানে তখন তো আর বিএনপি এগুলা ছিল না, তখন ছিল ভাইয়া আওয়ামী লীগ ছিল। ঠিক আছে, আওয়ামী লীগ কি হয়েছে ভাইয়া? আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ এই যে 162টা যে আসন ছিল সাধারণ আসন, আওয়ামী লীগ একাই লাভ করে 166টা। 162টা আসনের মধ্যে আওয়ামী লীগ কি ভাইয়া 160টা আসন লাভ করে। সংরক্ষিত নারী আসন ছিল 60টা, এই 60টা কি ভাইয়া আওয়ামী লীগ লাভ করে। 60টা আওয়ামী লীগ লাভ করে। আওয়ামী লীগ কি ভাইয়া 69টা আসনের মধ্যে আওয়ামী লীগ কি ভাইয়া 166টা আসন লাভ করে। 166টা আসন লাভ করে। এখন আমরা সবসময় আমাদের দেশের প্রেক্ষাপটে মনে করো যে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে, যদি জয়যুক্ত হয় আওয়ামী লীগ, আমরা বলি যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি কতটা আসন লাভ করেছে। বিএনপি যদি জয়যুক্ত হয়, আমরা বলি যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ কতটা কতটা আসন পেয়েছে। ওই যে জাতীয় পরিষদের নির্বাচনে ঠিক আছে, আওয়ামী লীগ তো এতটা আসন পায়, কত 169টা আসনের মধ্যে কি ভাই 166টা আসন লাভ করে। তো আওয়ামী লীগের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিক দল, বেনজির ভুট্টোর আব্বা। বেনজির ভুট্টো ওই জুলফিকার আলী ভুট্টোর মেয়ে ছিলেন, উনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রিয় বাচ্চারা তোমরা খেয়াল করো, তাহলে ওই যে ঠিক আছে, এই যে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, পিপিপি সে কি ভাইয়া পিপিপি, সে টোটাল আসন লাভ করে কয়টা? সাধারণ আসন লাভ করে কি ভাইয়া 83টা, সংরক্ষিত নারী আসন লাভ করে 5টা, সমান সমান কত 88টা। তারা কি ভাইয়া 88টা আসন লাভ করে, তাই না? আর আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ লাভ করে 166টা। প্রিয় বাচ্চারা তোমরা কি খেয়াল করছো? তাহলে আমাদেরকে কি ভাইয়া মানে ক্ষমতা হস্তান্তর, মানে এতটা আসন লাভ করেছে, তাই না? জয়যুক্ত কে হয়েছে? আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে, ক্ষমতা হস্তান্তর করবে না? করবে কোথায়? আচ্ছা, এইটা আমি একটু পরে আসতেছি। আমি মানে নির্বাচনটাকে আমি শেষ করে ফেলি। এই ঠিক 10 দিন পরে প্রদেশের, এটা কেন্দ্রীয় ক্ষমতার জন্য এই জাতীয় পরিষদের নির্বাচন, আরেকটা হচ্ছে কি ভাইয়া প্রাদেশিক পরিষদের নির্বাচন, যেটা ঠিক 10 দিন পরে হয়েছে, অর্থাৎ 17 ডিসেম্বর হয়েছে। কতই ডিসেম্বর? 17 ডিসেম্বর, তাই না? ওকে, 17 ডিসেম্বর। তাহলে প্রেক্ষাপটটা কিন্তু ওই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তোমরা আলোচনা করতে পারবা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। ওকে, এখন আমরা 7ই ডিসেম্বরের যে ইয়েটা আছে, আমরা একটু সাদা কালো ইউজ করতে পারি। 17 ডিসেম্বর, 17 কি ভাইয়া ডিসেম্বর, 17 ডিসেম্বর 10 দিন পরে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়, তাই না ভাইয়া? খেয়াল করো, এটা হলো প্রাদেশিক পরিষদের নির্বাচন, প্রাদেশিক পরিষদের নির্বাচন। হ্যাঁ, প্রাদেশিক পরিষদের নির্বাচন। হ্যাঁ, ওকে। এখন ভাইয়া তোমরা একটু খেয়াল করো নির্বাচন। ওকে, এখন ভাইয়া তোমরা একটু খেয়াল করো, এই যে প্রাদেশিক পরিষদের যে নির্বাচনটা, এখানে আসন সংখ্যা কয়টা ছিল? এখানে আসন সংখ্যা কয়টা ছিল? এটা ধরো কি ভাইয়া, এটা ধরো পূর্ব পাকিস্তান, আর এটা ধরো কি ভাইয়া পশ্চিম পাকিস্তান। প্রাদেশিক পরিষদের কি ভাইয়া আসন সংখ্যা ছিল ভাইয়া 300টা, সরি 600টা। সাধারণ আসন কয়টা ছিল ভাইয়া? 600টা। এই 600টার মধ্যে কি ভাইয়া আমাদেরকে দিল হচ্ছে কি ওনারা 300টা, বাকি রইল কয়টা, মানে পূর্ব পাকিস্তানকে বাকি রইল কয়টা? 300টা। এটা কি ভাইয়া পশ্চিম পাকিস্তানে নিলেন 300টা। সংরক্ষিত কি ভাইয়া নারী আসন ছিল 21টা। সংরক্ষিত নারী আসন কয়টা ছিল? 21টা। এই 21টার মধ্যে ঠিক আছে আমাদেরকে দিলেন হচ্ছে গিয়ে 10টা, আমাদেরকে কি ভাই আমাদেরকে দিলেন 10টা। এরপর কি ভাই পশ্চিম পাকিস্তান ওরা নিলেন কি ভাই 11টা, তাই না?
21টার মধ্যে। তাহলে আওয়ামী লীগ এই যে প্রাদেশিক পরিষদের নির্বাচন যেটা 17 ডিসেম্বর হয়েছে, খেয়াল রাখবা 2টা কালার দিয়ে 2টা নির্বাচন দেখিয়ে দিয়েছে তোমাদের, হ্যাঁ, প্রদেশের ক্ষমতার জন্য যে নির্বাচনটা হয়েছে সেটাকে আমরা কি বলি, প্রাদেশিক পরিষদের নির্বাচন। এখন ভাইয়া খেয়াল করো আওয়ামী লীগ, খুব খেয়াল করো আওয়ামী লীগ কি ভাইয়া, এই যে 300টা যে সাধারণ আসন আছে, এই 300টা আসনের মধ্যে আওয়ামী লীগ কি ভাইয়া একাই লাভ করে মিয়া 288টা, কয়টা, 288টা লাভ করে আওয়ামী লীগ 288টা লাভ করে। সংরক্ষিত নারী আসন ছিল 10টা, এই 10টা কি ভাইয়া আওয়ামী লীগ লাভ করে। তাহলে আওয়ামী লীগ দেশ 310টার মধ্যে, 310টার মধ্যে আওয়ামী লীগ লাভ করে কি ভাইয়া 298টা, কয়টা ভাইয়া 298টা, কয়টা লাভ করে 298টা। কিন্তু আমরা এখন আলোচনা করি যে হ্যাঁ, তাহলে ওই যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, তারা কয়টা আসন লাভ করে, তারা আসন লাভ করে হচ্ছে কি ভাইয়া 144টা, কয়টা ভাইয়া 100 কি ভাইয়া 44টা আসন লাভ করে, কয়টা ভাইয়া 144টা কি ভাইয়া আসন লাভ করে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি, 144টা আসন লাভ করে। কারা 144টা আসন লাভ করে, পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি। তাহলে এতগুলা আসন লাভ করার পরে প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে, তোমরা এগুলো আসলে তোমাদের জানা উচিত, ঠিক আছে। দেখো দেখো আমরা কিন্তু ফালমাইরা গিয়ে যুদ্ধের মধ্যে ভাই পড়ে যাই নাই, আমরা কিন্তু সভ্য জাতি, ঠিক আছে, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা ফালমাইরা যুদ্ধের মধ্যে কিন্তু পড়ে যাই নাই। দেখো কিভাবে শয়তান নাড়াচাড়া দেয়, ব্যাটা বুঝতে পারছো, মানে কি করেছে তারা আমাদের সাথে, ঠিক আছে, ওকে। এখন দেখো ভাইয়া 310টার মধ্যে 298টা লাভ করে কি ভাইয়া, 298টা লাভ করে কি, 298টা কে লাভ করে, 298টা আওয়ামী লীগ লাভ করে। আর তারা কি ভাইয়া পিপলস পার্টি কি ভাইয়া কি ভাইয়া 144টা আসন লাভ করে। আর ওদিকে কি ভাইয়া, ওদিকে তোমরা একটু খেয়াল করো, ওই যে জাতীয় পরিষদের নির্বাচনে 169টার মধ্যে 100 কি ভাইয়া 67টা কি ভাইয়া আওয়ামী লীগ লাভ করে। আর তারা মাত্র কি ভাইয়া 88টা আসন লাভ করে। এটাকে ব্যালট বিপ্লব বলে, এটাকে কি বলা হবে, ব্যালট বিপ্লব, তাই না? তো এত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও ওরা কি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করছিল? ওরা নিয়মতান্ত্রিক উপায়ে, মানে 7 ডিসেম্বর হয়েছে আর 17 ডিসেম্বর হয়েছে। তো ইয়াহিয়া খান বললেন 1 মার্চ কি হবে ভাইয়া, 1 মার্চ কি ভাইয়া, না 3রা মার্চ, 1971 সালের 3রা মার্চ কি ভাইয়া অধিবেশন বসবে। আচ্ছা, মনে রাখবা যে কোনো একটা দল, যেমন ধরো আমাদের কি ভাইয়া, মানে কোনো একটা দল যদি জয়যুক্ত হয়, যে কোনো এক্স দল, ধরো এই যে সামনে যে নির্বাচনটা হবে, ধরো এক্স দল কি ভাইয়া, এক্স দল, ঠিক আছে, সে কি ভাই মানে জয়যুক্ত হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এখন কি ভাইয়া মনে করো যে তাইলে যারা জয়যুক্ত হয় তারা কি ভাইয়া ওই জাতীয় সংসদে গিয়ে কি ভাইয়া তাকে কি ভাইয়া ক্ষমতা তাকে প্রদান করা হয় জাতীয় সংসদে, আমাদের আইনসভায়। তো জাতীয় সংসদের পূর্বসূরি ছিল গণপরিষদ, জাতীয় সংসদের পূর্বসূরি ছিল গণপরিষদ। এই গণপরিষদের, এই গণপরিষদের খেয়াল করো, এই গণপরিষদের অধিবেশন বসার কথা ছিল 3রা মার্চ, 1971 সালে 3রা মার্চ। 1 মার্চ ইয়াহিয়া খান বলল কি ভাইয়া, ইয়াহিয়া খান বলল যে ক্ষমতা কি ভাইয়া, মানে না সরি অধিবেশন হবে না। 1 মার্চ কি ভাইয়া সে অধিবেশনকে স্থগিত করে ফেললো, এটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে কি ভাইয়া আমাদের দেশের মধ্যে তখন কি ভাইয়া সবাই সব দেশের, মানে এত বছর পরে নির্বাচন হয়েছে, তোমরা জানো যে 1958 সালে আইয়ুব খান সামরিক শাসন শুরু করে, এত বছর আগে সে যখন সামরিক আইন বা সামরিক শাসন শুরু হয়, অন্যান্য রাজনৈতিক দলকে কোনো তার কর্মকাণ্ড করতে দেয় না, তাই না, দমিয়ে রাখে। তো এত বছর পরে নির্বাচন হয়েছে, মানে সেখানে আওয়ামী লীগ মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অনেক সময় তোমরা দেখবে যে দ্বিগুণেরও বেশি কি ভাইয়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমাদেরকে কি ভাইয়া ক্ষমতা হস্তান্তর করেছে না, 3রা মার্চ করার কথা, 1 মার্চ কি ভাইয়া ও মানে বললো যে না, মানে এটা হবে না। কার কথায়, ভুট্টো সাহেবের কথায়। মিয়া ভুট্টো সাহেবের রাজনৈতিক দল সে কয়টা আসন লাভ করে, ভুট্টো রাজনৈতিক দল এই দেখো 144টা, আর এরপর কি ভাই 88টা। 144টা হচ্ছে কি প্রাদেশিক পরিষদের নির্বাচনে, আর 88টা হচ্ছে কি ভাই জাতীয় পরিষদের নির্বাচনে, তাই না? তো শেখ মুজিবুর রহমান কি ভাই তখন তার ওই মানে তখন কি ভাই 2রা মার্চ, মার্চের 2 তারিখ ঢাকায় হরতাল হয়, 3রা মার্চ সারা দেশে হরতাল হয়, ব্যাটা বুঝতে পারছো। এরপরে কি ভাইয়া আমাদের দেশের মধ্যে একটা আন্দোলন হয়, অসহযোগ আন্দোলন। কাকে অসহযোগিতা করা, পাকিস্তানি সরকারকে কি ভাইয়া অসহযোগিতা করা, তাই না? এরপরে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের কি ভাইয়া ভাষণটা দেন, বিশ্বের অন্যতম সেরা একটা রাজনৈতিক ভাষণ 7ই মার্চের ভাষণ।
আমরা যদি নিরপেক্ষভাবে আমরা চিন্তা করি, তার ভাষণ এখনো কি ভাইয়া আমাদেরকে মানে ওই ভাষণ 50 বছর আগে দিয়েছে, তাই না? এইটা আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপক একটা ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ কি ভাইয়া মানে মানুষকে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত করতে এই 7ই মার্চের ভাষণের কোনো বিকল্প নেই, তাই না? উনি 7ই মার্চের কি ভাইয়া উনি ওখানে ইনডাইরেক্টলি স্বাধীনতার ঘোষণাও করেন। কারণ সরাসরি যদি করতেন তাইলে ওই যে আশেপাশে বিশাল জনসমাবেশ, আশেপাশে কি ভাইয়া ওই পাকিস্তানি পুলিশরা আর্মিরা কি ভাইয়া গুলি বর্ষণ করবে, তাই না? তো শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন ওই দুষ্টুরা নিয়মতান্ত্রিক উপায়ে জিন্দেগিতে কি ভাইয়া ক্ষমতা হস্তান্তর করবে না, নিয়মতান্ত্রিক উপায়ে জিন্দেগিতে ক্ষমতা হস্তান্তর করবে না। এরপরে কি ভাইয়া আমাদের দেশের মধ্যে কি ভাইয়া অসহযোগ আন্দোলন শুরু হয়। আমি কি এটাকে বুঝতে পারছি? ওকে, তাহলে প্রিয় বাচ্চারা, যদি আমরা আর কি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আসে, আমরা কি ভাইয়া ওই 7ই সরি আমাদের যে ডিসেম্বরে যে 2টা নির্বাচন হয়েছে, জাতীয় পরিষদের 70 যে নির্বাচন, এইটাকে ব্যাখ্যা করে এইটাকে কি ভাইয়া এখন ভাইয়া আমি কথাটা শেষ করে ফেলি। এরপরে কি ভাইয়া 7ই মার্চের ভাষণ হইল বা ভাষণ দিলেন। এরপরে ওরা কি ভাইয়া ভীত হইল যে না ঠিক আছে কি বলে আমরা অধিবেশন বসাবো নে, অধিবেশন কি ভাইয়া বসাবো নে। এখন তারা কি বললো, মানে ওরা খুব ভীত হয়েছে যে পূর্ব পাকিস্তানের মানুষের কিন্তু ফুঁসে উঠছে, মানে মানে এটা গলার ধরে একদম লাগিয়ে ফেলে না, এতদিন পরে নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করছে না, এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কিন্তু একটা তোমাদেরকে একটা এখানে মজার একটা কথা বলি। তো শেখ মুজিবুর রহমান উনি কি বললেন, উনি আমার কথা শুনলেন না, উনি আপটা আপটা করে কথা বলছেন, উনি আমার কথা শুনলেন না, শুনলেন ওই ভুট্টো সাহেবের কথা। এটা বুঝতে পারছো, ভুট্টো আবার লগে আবার সাহেবও লাগাইছেন। তো এইটা তুমি চিন্তা করো যে আগের যে রাজনীতিবিদরা ছিলেন পূর্বের, ওনারা একজন আরেকজনকে কি শ্রদ্ধা করতেন, তাই না? উনি আমার কথা শুনলেন না, শুনলেন ওই ভুট্টো সাহেবের কথা। এত বৈষম্য, এত বৈষম্য, এত বৈষম্য। চিন্তা করো যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদরা কিরকম করে কথা বলতেন। এটা বুঝতে পারছো, কত বিশেষণ দিয়ে বয়ান দিয়ে এরপরে কি ভাইয়া ওই লোকটার কি ভাইয়া নামটা উল্লেখ করতেন, নেতিবাচক কথা বলতেন। এটা বুঝতে পারছো? নাই বললাম লাইভ ক্লাস, ঠিক আছে ওকে। তাহলে প্রিয় বাচ্চারা তোমরা কি বুঝতে পারছো? এখন ভাইয়া 25শে মার্চ তারা বলে যে হ্যাঁ 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 ঠিক আছে, 7ই মার্চে বসে নাই, ঠিক আছে 25শে মার্চ আমরা অধিবেশন বসাবো। এখন ভাইয়া এই 25শে মার্চ ওনারা কোন ধরনের অধিবেশন বসাইলেন, কি অধিবেশন বসাইলেন? 25শে মার্চ তারা কি করছে ভাইয়া, তারা অপারেশন সার্চ লাইট পরিচালনা করেছে। একদিনে আমাদের 7 থেকে 8 হাজার মানুষ, ওই সময় মানুষই বা কত ছিল, একদিনে 7,000 থেকে 8,000 মানুষকে মেরে ফেলছে, তাই না? বিশ্বের জঘন্যতম কাজ করেছে। মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে রাষ্ট্র আর কি গঠিত হয়েছে, ওরা কি মুসলমানের মতো করে কাজ করেছে? ওরা কি মুসলমান, এটা কি মুসলমানের কাম? না, ওরা মুসলমানের মতো কাজ করে নাই। এটা বুঝতে পারছো? আমি কি এটাকে বুঝতে পারছি? ওকে। তো এরপরে কি ভাইয়া আমরা এখানে ঠিক আছে কি বলে এখানে আগে আমরা বইয়ে পড়ছি যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন আমাদের এই বইয়ে তোমাদের বইয়ের মধ্যে লেখা যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। যেটা বইয়ের মধ্যে লেখা আছে তোমরা ওইটাই পরীক্ষার মধ্যে দিয়ে ফেলবা। এটা বুঝতে পারছো? তোমরা আর কি যেটা বইয়ের মধ্যে যে বই যে সময় যেটা থাকে ওইটাই তোমরা দিবা। এটা বুঝতে পারছো? না এটা পেস খেয়ে যাবা। ওকে, তাহলে জিয়াউর রহমান কি ভাইয়া স্বাধীনতার ঘোষণা দেন। এরপরে কি ভাইয়া আমরা 9 মাস আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ আমরা চালাই, যেখানে আমরা কি ভাইয়া 30 লক্ষ মানুষ কি ভাইয়া প্রাণকে বিসর্জন দেই। এরপরে কি ভাইয়া বিশ্বের মানচিত্রের মধ্যে আমরা বাংলাদেশ নামক কি ভাইয়া একটা রাষ্ট্রকে কি ভাইয়া আমরা উপহার হিসেবে পাই। তাহলে আমি যে কথাগুলো বললাম এইটা হচ্ছে কি ভাইয়া 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। 70-এর নির্বাচন ব্যাপক মানে 2টা নির্বাচনে 7ই ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচনে, 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে ব্যাপক আসন লাভ করার পরেও আমাদেরকে কি করে নাই, ক্ষমতা হস্তান্তর করে নাই। আমি কি ব্যাটার বুঝতে পারছি? তাহলে প্রেক্ষাপটটা কিন্তু তোমাদেরকে আমি ধরিয়ে দিলাম। ব্যাটার বুঝতে পারছো? ওকে, এখন প্রিয় বাচ্চারা একটু বইয়ের মধ্যে আসো, একটু তোমরা বইয়ের মধ্যে আসো। বইয়ের মধ্যে ঠিক আছে বেশ কয়েকটা এমসিকিউ এখানে আছে, বেশ কয়েকটা এমসিকিউ। এমসিকিউটা কিন্তু তোমরা এমসিকিউটা কিন্তু লিখবা, ঠিক আছে? এই যে এখানে তোমরা লিখে ফেলো ভাইয়া। আচ্ছা, জুলফিকার আলী ভুট্টো কে ছিলেন? জুলফিকার আলী ভুট্টো কে ছিলেন? উনি পাকিস্তান পিপলস পার্টির নেতা ছিলেন। উনি কে ছিলেন বাপ? উনি পাকিস্তান পিপলস পার্টির কি ভাই নেতা ছিলেন। এই যে জুলফিকার, পাকিস্তান কি ভাইয়া পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন ভাইয়া? জুলফিকার আলী ভুট্টো। উনি
মানে নির্বাচনে কি ভাইয়া ব্যাপক পরিমাণ কম আসন পেয়েছে, উনার কথা শুনে কি ভাইয়া ইয়াহিয়া খান কি ভাইয়া অধিবেশনকে স্থগিত করে দিয়েছে। মানে এইটা তাদের চক্রান্ত, কখনো আমাদের অধীনে তারা মানে থাকে নাই, থাকতে চায় নাই। 1954 সালের যে নির্বাচনটা হয়েছে যুক্তফ্রন্টে, ওখানে গিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে, তোমরা জানো যে ওখানে 200 কি বলে 37টা মুসলিম আসন ছিল, এর মধ্যে 223টা আসনকে লাভ করে ভাইয়া যুক্তফ্রন্ট ওই যে 1954 সালের নির্বাচনে। মানে 2 মাসও ক্ষমতা থাকতে দেয় নাই, মানে ওরা কখনোই আমাদের অধীনে থাকতে চায় না। ব্যাটা বুঝতে পারছো? ওকে, এখন ভাইয়া এটা তোমরা এমসিকিউর জন্য তোমরা লিখে ফেলো, ব্যাটা বুঝতে পারছো? এমসিকিউর জন্য। ওকে, জুলফিকার আলী ভুট্টো কে ছিলেন? ওকে, জুলফিকার আলী ভুট্টো কে ছিলেন? আচ্ছা, এরপর লেখো ভাইয়া ইয়াহিয়া খান কবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন? সরি, ইয়াহিয়া খান কবে অধিবেশন স্থগিত করেন? ওই যে ক্ষমতা হস্তান্তরের যে ব্যাপারটা, ঠিক আছে, উনি কি ভাইয়া 1 মার্চ, ঠিক আছে, ভুট্টো ঘোষণাকে দেখে 3রা মার্চের অধিবেশনকে কি ভাইয়া উনি 1 মার্চ অধিবেশনকে কি করেন ভাইয়া? স্থগিত করেন। ওকে, এরপর ভাইয়া এখানে তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ লিখে ফেলো ভাইয়া। এখানে লিখবা যে ঢাকায় কবে হরতাল হয়? ঢাকায় কবে হরতাল হয়? ঢাকা মার্চের 2 তারিখে হরতাল হয়। আর সারা দেশে কখন হয়? মার্চের 3 তারিখে কি ভাইয়া হরতাল হয়। এইটা আমাদের এমসিকিউর জন্য আসে। এরপরে কি ভাইয়া আরো 2টা এমসিকিউ, এই যে তোরা বলিস যে স্যার এমসিকিউ এমসিকিউ, এটা এমসিকিউ, ঠিক আছে, আমি যেরকম ভাবে বলি ওইরকম ভাবে তোমরা বইয়ের মধ্যে দাগাও। এই প্রশ্নগুলা বইয়ের মধ্যে লিখবা, বাপ এগুলা সব প্রশ্নগুলা সব বইয়ের মধ্যে লিখবা। ওকে, এরপরে ভাইয়া তোমরা আরেকটা হচ্ছে কি ভাইয়া, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা, স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কবে উত্তোলন করা হয় এবং কে উত্তোলন করেন? ঠিক আছে, এই যে দেখো ছাত্র কি ভাইয়া আসম আব্দুর রব কি ভাইয়া, উনি ছাত্র সমাজের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন আছে। ঠিক আছে, মানে 2 তারিখ, মার্চের 2 তারিখ কি ভাইয়া আব্দুর রব, ছাত্রনেতা আব্দুর রব, উনি কি ভাইয়া উনি স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এটা এমসিকিউর জন্য আসে। আরেকটা খুব টেস্ট পেপারের মধ্যে খুললে একটা জিনিস খুব কমন আসে, আজকে পড়াইতে গিয়ে আমার স্টুডেন্ট বলতেছে মডেল টেস্ট বা কি মডেল না টেস্ট পেপার সলভ করছিলাম, তো আমাদের এক স্টুডেন্ট বললো যে স্যার এইটা তো খুব আসতেছে, সেটা হলো হ্যাঁ এই যে 3রা মার্চ পল্টন ময়দানে, হ্যাঁ কোথায়? 3রা মার্চ, কবে? 3রা মার্চ কোথায়? পল্টন ময়দানে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার কি ভাইয়া পাঠ করেন, স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। মানে স্বাধীনতার ইস্তেহার মানে কি, যে স্বাধীন হওয়ার পর দেশটাকে আমরা কিভাবে চালাবো, কিভাবে পরিচালনা করব, একটা নীতিমালা প্রণয়ন, এটা কি ভাই নীতিমালা প্রণয়ন, এইটা স্বাধীনতার ইস্তেহার কে পাঠ করেন? শাহজাহান সিরাজ, ছাত্রনেতা কি ভাইয়া শাহজাহান সিরাজ এটা পাঠ করেন। এটা কিন্তু এমসিকিউ বা 1 নম্বরের জন্য কি ভাইয়া আমাদের পরীক্ষার মধ্যে আসে। প্রিয় বাচ্চারা, এই যে দেখো 7ই মার্চের ভাষণ, ঠিক আছে, এখানে তোমরা এখানে একটা ইয়ে দাও, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন লিখতে পারো। 7ই মার্চের ভাষণ আর কি, 7ই মার্চের কি ভাইয়া 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট আলোচনা করো। 7ই মার্চের ভাষণে কি ভাইয়া প্রেক্ষাপট আলোচনা করো। আমি কিন্তু কিছু আলোচনা করে ফেলছি এটার। 7ই মার্চের ভাষণে কি ভাইয়া প্রেক্ষাপট আলোচনা করো। ওকে, এখন ভাইয়া এই জায়গাটার মধ্যে আমাদের 2টা এমসিকিউ আসে, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া ইউনেস্কো কত সালে 7ই মার্চের ভাষণকে, ইউনেস্কো কত সালে 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে কি ভাইয়া ঘোষণা করে? সেটা হলো গিয়া ভাইয়া 2017 সালে। ব্যাটা বুঝতে পারছো? আর আরেকটা আসে এই যে এইটা WDH এর কি ভাইয়া পুনরূপ কি? এইটা অনেক সময় আমাদের জ্ঞানমূলকের জন্য চলে আসে, এমসিকিউর জন্য চলে আসে। WDH এর পুনরূপ কি? ব্যাটা বুঝতে পারছো? এই প্রশ্নগুলো তোমরা বইয়ের মধ্যে লিখো। ওকে, তাহলে প্রিয় বাচ্চারা এই গেল, এই যে শেখ মুজিবুর রহমানের ভাষণ দিচ্ছেন উনি। ওকে, এখন ভাইয়া এই যে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা আমি কিন্তু প্রেক্ষাপট আলোচনা করে দিই, ওই প্রেক্ষাপটটা টেনে আলোচনা করবা, ঠিক আছে? আর এটা কি ভাই আস্তে করে এটা যোগ করবা। এই যে এই জায়গাটা থেকে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, তোমরা জানো কি বিশ্বের মধ্যে না 2টি দেশ এমন রয়েছে যে দেশ কি ভাইয়া স্বাধীনতার ঘোষণা
দিয়ে স্বাধীনতা অর্জন করে নিয়েছে। বিশ্বের মধ্যে দুটি দেশ এমন রয়েছে যে দেশ স্বাধীনতা ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করে নিয়েছে, যার একটি হচ্ছে কি ভাইয়া বাংলাদেশ, আর অপরটি হচ্ছে গিয়ে আমেরিকা। তোমরা জানো যে ব্রিটিশদের কাছ থেকে কি ভাইয়া আমেরিকা স্বাধীনতা লাভ করে, আর আমরা হচ্ছে গিয়ে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। এখন ভাইয়া এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাদের 2 নম্বরের জন্য একটা প্রশ্ন আসে, খুব কমন একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য এটা অ্যাপ্লাস ক্যাটাগরির প্রশ্ন। সেটা হচ্ছে কি ভাইয়া, অপারেশন সার্চ লাইট কাকে বলে ব্যাখ্যা করো। অপারেশন সার্চ লাইট কাকে বলে ব্যাখ্যা করো। এখন তোরা ম্যাক্সিমাম ভাইরা তোমরা যেটা বলো যে অপারেশন সার্চ লাইট কি, তোরা বলিস যে এটা একটা হত্যাকাণ্ডের নাম, নির্মম হত্যাকাণ্ডের নাম। যেভাবে মানে একটা হত্যাকাণ্ড তোমরা লাগাই দাও, এটা নির্মম, লগে লগে আবার নির্মমও লাগাও। ঠিক আছে ভাইয়া, খেয়াল করো। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এরা যখন কোনো অভিযান পরিচালনা করে, তখন কি ভাইয়া অভিযানগুলোর কি ভাইয়া সাংকেতিক নাম দেয়। অপারেশন সার্চ লাইট মানে কি ভাইয়া, মানে এইটা হচ্ছে কি ভাইয়া সেনাবাহিনী তারা যে অভিযানটা পরিচালনা করছে, এইটার কি ভাইয়া একটা সাংকেতিক নাম অপারেশন সার্চ লাইট, তাই না? খুঁজে খুঁজে মানুষ মারা। তাহলে এইটা হত্যাকাণ্ডের নাম না, এটা কি ভাইয়া একটা অভিযানের নাম। তাহলে আমরা কি বলবো, অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক একটি অভিযানের নাম। তাহলে অপারেশন সার্চ লাইট কি? অপারেশন সার্চ লাইট হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক একটি অভিযানের নাম, যেটি পরিচালিত হয় 1971 সালের 25শে মার্চ। কাদের উপর? নিরস্ত্র বাঙালিদের উপর। কাদের উপর? নিরস্ত্র বাঙালিদের উপর। তাহলে তোমরা এটা লিখে ফেলো, নাহলে খালি হত্যাকাণ্ডের নামই তোমরা লিখবা। লিখে ফেলো, অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক একটি অভিযানের নাম। অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক একটি অভিযানের নাম। প্রিয় বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো? অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক একটি অভিযানের নাম গেল। এখন প্রিয় বাচ্চারা, তোমরা এখানে আরো একটা এমসিকিউ আছে যে অপারেশন সার্চ লাইট কি ভাই কারা পরিচালনা করেন। ঠিক আছে, এখানে ওই যে রাও ফরমান আলী আছেন, ঠিক আছে, টিক্কা খান আছেন। এই দুইজনের কি ভাইয়া নামটা তোমরা মাথার মধ্যে রাখবা। এই দুইজনের নাম কি ভাইয়া তোমরা মাথার মধ্যে রাখবা। রাও ফরমান আলী এবং টিক্কা খান, এই দুইজন কি ভাইয়া অভিযানটা পরিচালনা করেন। ওকে, এখন ভাইয়া লিখে ফেলো ভাইয়া, জাতীয় গণহত্যা দিবস কবে? এই যে 25শে মার্চ তারা, ঠিক আছে, এই যে 25শে মার্চ, ঠিক আছে, একদিনে আমাদের 7-8 হাজার জন মানুষকে মেরে ফেলে, তাই না? এটা বিশ্বের ইতিহাসে একটা জঘন্যতম কি ভাইয়া মানে একটা গণহত্যা। ব্যাটা বুঝতে পারছো? আমরা নিরস্ত্র ছিলাম, সাধারণ মানুষকে মেরে একদম পুরো আপ্তুষ বানায় ফেলছে। ব্যাটা বুঝতে পারছো? এই মানে বদগুলা, ঠিক আছে কি ভাইয়া? হ্যাঁ, তাহলে জাতীয় গণহত্যা দিবস কবে? জাতীয় গণহত্যা দিবস হচ্ছে কি ভাইয়া 25শে মার্চ। কি মার্চ ভাইয়া? 25শে মার্চ গেল। এখন ভাইয়া আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে দেখো আমাদের এখান থেকে আমাদের 3 এবং 4-এর জন্য প্রশ্ন চলে আসছে। 3 এবং 4-এর জন্য প্রশ্ন চলে আসছে। আচ্ছা, তোমরা এখানে আমরা স্লাইডের মধ্যে অবশ্য আমরা কিছু রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, দ্বিতীয় অধ্যায় অনেকগুলা ওই যে এমসিকিউর জন্য। এই যে ইয়াহিয়া খান কত সালের কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন, এরপরে জুলফিকার আলী ভুট্টো কে ছিলেন, ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন কবে স্থগিত ঘোষণা করেন, কার নেতৃত্বে এবং কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, এটা। আর ওই যে স্বাধীনতার যে ইস্তেহার পাঠ করেন, ঠিক আছে, এই ভদ্রলোকের নামটা কিন্তু তোমরা মাথার মধ্যে রাখবা, যেটা এখানে লেখা নাই। ঠিক আছে, ওকে। এরপর ভাইয়া, হ্যাঁ, এরপরে ওই যে ইউনেস্কো 7ই মার্চের, আচ্ছা, এই দুইটা হচ্ছে কি ভাইয়া আমাদের এমসিকিউর জন্য আসে। কিসের জন্য বাপ? এইটা আমাদের এমসিকিউর জন্য আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ভাইয়া আমাদের বইয়ের মধ্যে কি আসে, ওই যে তোমাদেরকে বললাম সাধারণত এখান থেকে কি আসে, আমাদের মুক্তিযুদ্ধের কি ভাইয়া প্রেক্ষাপট আলোচনা করো, 3 এবং 4-এর জন্য আসে। অপারেশন সার্চ লাইট কাকে বলে ব্যাখ্যা করো, এইটা 2-এর জন্য আসে, এইটা 1-এর জন্য আসে, এইটা এসকিউ এবং অনুধাবনমূলকের জন্য আসে। আচ্ছা, অপারেশন সার্চ লাইটের নীল নকশা কারা প্রণয়ন করেন? ওই যে দুই দুষ্টু, কে ভাইয়া? টিক্কা খান এবং কি ভাইয়া রাও ফরমান আলী। আচ্ছা, জাতীয় গণহত্যা দিবস কবে? স্বাধীনতার ঘোষণা কে প্রদান করেন? জিয়া রহমানের নাম লিখে দিবা, তাই না? তোমরা অনেকে হয়তো পড়েছো ক্লাস 8-এ থাকতে এরকমই, বা তোমরা পাইছো কিনা আল্লাহ জানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিবুর রহমানকে আমরা দেখতে পেয়েছি বইয়ের মধ্যে, কিন্তু তোমাদের বইটা পরিবর্তন হয়ে গেছে। তো একটা জিনিস মাথায় রাখবা, বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই দিবা। ব্যাটা বুঝতে পারছো? বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই ঠিক। তোমরা মানে রিস্ক নিতে আবার যেও না, ঠিক আছে? বইয়ে যেটা আছে ওইটাই ঠিক। যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন ধরো ক্লাস 8-এ লেখা ছিল হচ্ছে কি ভাইয়া যে বাংলাদেশের বনভূমির কত শতাংশ। তো তোমাদের ক্লাস 8-এর বিজিএস বইয়ে লেখা হচ্ছে কি ভাইয়া 16%।
কত 16%। এরপরে হচ্ছে গিয়ে ক্লাস 8-এর কৃষি শিক্ষা বইয়ে লেখা আছে 17%। ঠিক আছে, এরপরে ওই আগের যে 9-এর যে বইটা ছিল, ঠিক আছে, ওইখানে লেখা হচ্ছে কি ভাইয়া মানে 13%। ঠিক আছে, বর্তমানে আরো কম 11%। বেটা বলছো আবার নতুন যে 25 সালের বইয়ের মধ্যে মনে হয় এটা মনে হয় লেখা 17%, মাঞ্চের কমে আমাদের বাইরে গেছে। ঠিক আছে, 17% দেওয়া আছে। তো যে বইয়ে যখন যে বই যেটা বলে আমরা এমসিকিউর জন্য ওইটাই উত্তর দিব। ঠিক আছে, ইনশাল্লাহ কৃষি শিক্ষায় লিখবা 17%, বেটা বুঝতে পারছো। ওই বিজিএস এর 8 ওখানে লিখবা 16%, আর 9-এ কত লিখবা 13%। বইয়ে যেটা লেখা থাকে ওইটা উত্তর দিবা। ওকে, গেল। এখন প্রিয় বাচ্চারা, এখন দেখো আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা তোমাদেরকে বলি। এ প্লাস ক্যাটাগরি একটা প্রশ্ন, প্রিয় বাচ্চারা একটু খেয়াল করো। সেইটা হচ্ছে গিয়ে মুজিবনগর সরকারের কি ভাইয়া গঠন কাঠামো ব্যাখ্যা করো। মুজিবনগর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা 3-এর জন্য 4, মানে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। মুজিবনগর সরকারের কি ভাইয়া গঠন কাঠামো ব্যাখ্যা করো, তাই না? তাহলে এখানে তোমরা এই প্রশ্নটা লিখে ফেলো, মুজিবনগর সরকারের গঠন কাঠামো ব্যাখ্যা করো, এখানে প্রশ্নটা লিখে ফেলো। গেল। এখন ভাইয়া এটা করতে গিয়ে কি করতে হবে আমি বলতেছি, একটু পরে বলতেছি। এখন ভাইয়া এই জায়গাটা থেকে কি ভাইয়া আমাদের আমাদের কয়েকটা প্রশ্ন আসে। 1 নম্বর, মুজিবনগর সরকার কাদেরকে নিয়ে গঠিত হয়? মুজিবনগর সরকার কাদেরকে নিয়ে গঠিত হয়? মুজিবনগর সরকার কাদেরকে নিয়ে গঠিত হয়? গেল। এরপরে আরেকটা হচ্ছে কি ভাইয়া, মুজিবনগর সরকার কত সালের কত তারিখে গঠিত হয় এবং কত সালের কত তারিখে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার কত সালের কত তারিখে গঠিত হয় এবং কত সালের কত তারিখে শপথ গ্রহণ করে? এই মানে এগুলো কি ভাই মাথার মধ্যে রাখতে হবে। দেখো ওই যে 1970 সালের নির্বাচনে, জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে যে সকল আওয়ামী লীগের সদস্যগণ কি ভাইয়া জয়যুক্ত হয়েছেন, তাদেরকে নিয়ে কি ভাইয়া মুজিবনগর সরকার কি ভাইয়া গঠিত হয়। ঠিক আছে, গেল। এখন ভাইয়া তোমরা এখানে ওই যে এই যে দেখো এইটা, এই যে দুইটা এমসিকিউ, মুজিবনগর সরকার 1971 সালে কি ভাইয়া 10ই এপ্রিল কি ভাইয়া এটা গঠিত হয়। এর ঠিক 7 দিন পর অর্থাৎ 17ই এপ্রিল কি ভাইয়া মুজিবনগর সরকার কি ভাইয়া শপথ গ্রহণ করে। ঠিক আছে, ওকে। এখন প্রিয় বাচ্চারা এখানে কি ভাইয়া মুজিবনগর সরকারের কি ভাইয়া গঠন কাঠামো কিন্তু আসে, তাই না? এখন আমরা কোত্থেকে আমরা শুরু করব? আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, মুজিবনগর সরকারের গঠন কাঠামো এখান থেকে শুরু করব। আর এখানে কি ভাইয়া আমরা শেষ করব। আমরা এখানে কি ভাইয়া শেষ করব। গঠন কাঠামো এটা 3 নম্বরের জন্য আসে। এখন প্রিয় বাচ্চারা এই যে এখানে বাম দিকে দেখো ভাইয়া পদের নাম দেয়া আছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপরে কি ভাইয়া অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র আইনমন্ত্রী। এই পদের নামগুলা এগুলা লিখবা ভাইয়া নীলকালিতে। এগুলা কি ভাইয়া তোমরা নীলকালিতে লিখবা, এগুলা নীলকালিতে লিখবা, এগুলা কি ভাইয়া নীলকালিতে লিখবা। আর উনাদের নাম, পদের বিপরীতে ব্যক্তির নাম, এটা কি ভাইয়া কালো কালিতে লিখবা। ঠিক আছে, হ্যাঁ। এখন প্রিয় বাচ্চারা একটা জায়গায় কিন্তু আমরা একটু ধাক্কা খাই। হ্যাঁ, তোমরা এমসি কিন্তু মিস হয়ে যায়, বেটা বুঝতে পারছো। এখানে তোমরা লিখবা যে পেস্ট লাগে। ঠিক আছে, এই যে স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। তোমরা অনেকে কামরুজ্জামান দেখো এমসিকিউতে এখানের মধ্যে কি হয় পেস্ট লাগায় ফেলে, তাই না? একে দেয় কমরুজ্জামান, হ্যাঁ, আরটা লেখে কি ভাই কামারুজ্জামান, আরটা কি ভাই কামা না দিয়ে কামরুজ্জামান লিখে ফেলে। কামা কামান, তাই না? মুক্তিযুদ্ধের কি ভাই মুজিবনগর সরকারের কি ভাইয়া মানে উনি একজন মন্ত্রী। কামা কামা এরকম ভাবে মনে রাখবা আর কি। কামান, ব্যাটা বুঝতে পারছো, কামারুজ্জামান। অনেক সময় কমরুজ্জামান দিয়ে দেয়, কমরু। ঠিক আছে, একটা কি ভাইয়া কামরু, কামা লেখে না, কামরু এমনিটা লিখে ফেলে। তাহলে এইটা দিয়ে যখন এমসিকিউ আসে আমরা কিন্তু পেস্ট লাগায় ফেলি, অথবা জ্ঞানমূলক কাজটা পেস্ট লাগায় ফেলি। তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে, তাই না? এরপরে কি ভাইয়া পরীক্ষার মধ্যে চলে আসতে পারে ত্রাণমন্ত্রী কে ছিলেন, পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন, এরকম কি ভাইয়া আমাদের পরীক্ষার মধ্যে চলে আসে। ব্যাটা বুঝতে পারছো? তাহলে আমি কি তোমাদেরকে ব্যাটা বুঝাতে পারছি? হ্যাঁ। এখন প্রিয় বাচ্চারা তোমরা এখানে একটু খেয়াল করো, এই যে প্যারাটা আছে, এই যে প্যারাটা, এখান থেকে কি ভাইয়া আমাদের এমসিকিউ আসে। সেটা হচ্ছে মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কতজন? মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কতজন? 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এরকম ভাবে এমসিকিউতে আসে। তো এখানে কয়জন আছে? ওখানে আর কি 6 জন আছেন। হ্যাঁ, 6 জন। কোথায় 6 জন লেখা আছে কি? 6 জন। ব্যাটা বুঝতে পারছো? ওকে। এখন প্রিয় বাচ্চারা তোমরা একটা জিনিস খেয়াল করবা, এই যে এখানে বিভিন্ন বিভিন্ন কি ভাইয়া রাজনৈতিক দল থেকে, যেমন ন্যাশনাল আওয়ামী পার্টি মানে ভাসানী ন্যাপ,
ওখান থেকে কি ভাইয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক আছে। এরপরে কি ভাইয়া ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর নেপ, ওখান থেকে অধ্যাপক মোজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং। তো পরীক্ষার মধ্যে চলে আসবে যে নিচের আর কি, নিচের আর কি মুজিবনগর সরকারের আর কি কে ছিলেন আর কি, মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য কে ছিলেন তখন আর কি। ওইখানে ওই যে দলের নাম আর ব্যক্তির নাম উল্টাপাল্টা করে কিন্তু দিতে পারে, তাই না? দিতে পারে যে কি এরকমভাবে আসতে পারে যে মনোরঞ্জন ধর, শ্রী মনোরঞ্জন ধর, উনি আর কি কোন রাজনৈতিক দলের ছিলেন, ঠিক আছে। ওই যে এখানে লেখা আছে জাতীয় কংগ্রেসের, তাই না? তো এইটা কিন্তু কে কোন রাজনৈতিক দলের, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, যেটা আমাদের 1 নম্বরের জন্য আসে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আসো ভাইয়া মুজিবনগর সরকারের কার্যক্রম। এখানে ভাইয়া গুনে গুনে ভাইয়া 4টা স্টার দাও, এখানে গুনে গুনে কি ভাইয়া 4টা স্টার দাও। আমি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আসছি, এই পয়েন্ট কি ভাইয়া এটা সুন্দর এরকম মানে এরকম বর্ণনা করে দিয়ে গেছে, তো ঠিক আছে। আমি এখান থেকে কি ভাইয়া সুন্দর করে কি ভাইয়া 12টা পয়েন্ট নিয়ে আসছি, যাতে আমরা পরীক্ষাতে লালে লাল করে ফেলতে পারি। এখানে এইটা 4 নম্বরের জন্য আসার সম্ভাবনা আছে। কত নম্বরের জন্য? 4 নম্বরের জন্য। এখানে লাগাও ভাইয়া 3টা স্টার, এখানে লাগাও কয়টা স্টার? 3টা স্টার এখানে লাগা ফেলো। ওকে, এখন প্রিয় বাচ্চারা, এখন ভাইয়া আমরা কিভাবে কি করব? এই যে দেখো এখানে ওই যে তোমাদেরকে বললাম যে এখানে কিভাবে লিখতে হবে, দেখছো এখানে যে ব্যক্তির নাম, এখানে তোমরা যাতে ওই ভিডিওতে যাতে খুব সুন্দর স্পষ্ট দেখতে পাও, এই জন্য এখানে কি ভাইয়া আমরা হলুদ করে আর কি দিয়েছি। তোমরা এই যে হলুদ যে পদের যে নামটা, এই পদের নামটা কি ভাইয়া নীল কালিতে দিবা, আর ব্যক্তির নামটা যে ব্যক্তির নাম এটা কি ভাইয়া তোমরা কালো কালিতে দেওয়ার চেষ্টা করবা। বুঝতে পারছো প্রিয় বাচ্চারা? ওকে, এখন প্রিয় বাচ্চারা তোমরা পরবর্তী অংশে যাও। সেটা হচ্ছে কি ভাইয়া, এইটা যেহেতু আমাদের একটা এ প্লাস ক্যাটাগরির প্রশ্ন, তাহলে এটা কি ভাইয়া খুব সুন্দর করে কি ভাইয়া সুন্দর করে কি ভাই আমাদেরকে দিতে হবে। সেটা কি ভাইয়া এই যে প্রত্যেকটার পয়েন্ট দিয়ে এই পয়েন্টগুলো লিখবো আমরা নীল কালিতে, যেহেতু এটা 4 নম্বরের জন্য আসার সম্ভাবনা আছে, তাই না? তাইলে এই পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে কি ভাই আমরা ব্যাখ্যা দিব, পয়েন্ট দিয়ে আমরা কি করবো ভাইয়া ব্যাখ্যা দিব। যেমন ধরো প্রথম পয়েন্টটা কি ভাইয়া স্বাধীনতার ঘোষণা ও বৈধ সরকার প্রতিষ্ঠা। মুজিবনগর সরকার কি ভাইয়া স্বাধীনতা কি ভাইয়া কি বলে মুজিবনগর সরকার না, হ্যাঁ মুজিবনগর সরকারের তো ইয়ে ছিলেন সে মুজিবুর রহমান ছিলেন, শেখ মুজিবুর রহমান। তো উনার কাছে এটা বলে দিবা, ঠিক আছে, উনার কথা বলে দিবা যে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, উনার পক্ষে জিয়া রহমান দিয়েছেন, গেল এক। এরপরে কি ভাইয়া বৈধ সরকার গঠন করেন দেশটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য, গেল। এরপর কি ভাইয়া মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব প্রধান, তাই না? মুক্তিযুদ্ধ একটা দেশের মধ্যে একটা এইটা একদিকে সুখের আবার দুঃখেরও, ঠিক আছে, এমন একটা আর কি পরিস্থিতি। যেমন ধরো ইউক্রেনের কথা চিন্তা করো, যে কি একটা করুণ পরিস্থিতি, যেহেতু ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে তোমরা জানো। তো ওই মানুষ তখন কি একটু বিক্ষিপ্ত থাকে, যেহেতু মানুষ চাষাবাদ করতে পারে না, ভালো উৎপাদন করতে পারে না, সবসময় এটা ভয়ের মধ্যে থাকে, কোন সময় বোমা মেরে এসে উড়ায় দেয়, তাই না? তো ওই সময় কি ভাইয়া ওই পুরা দেশটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য কি ভাইয়া নেতৃত্ব দেয়, মুক্তিযুদ্ধ সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি ভাইয়া মুজিবনগর সরকার কি ভাইয়া নেতৃত্ব প্রদান করে, গেল। এরপর কি ভাইয়া মুক্তি বাহিনীকে সংগঠিত ও প্রশিক্ষণ প্রদান, তাই না? এখন ভাইয়া আমাদের এখানে সামরিক, বেসামরিক, আধা সামরিক, ঠিক আছে, সব ক্লাসের মানুষই কি ভাইয়া আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ, তাই না? তো এদেরকে সংগঠিত করা এবং প্রশিক্ষণ প্রদান করা, কারণ সবাই তো, যেমন ধরো একজন রিস্কাওয়ালা, ঠিক আছে, যেমন ধরো একজন সাধারণ দিনমজুর, সে তো জানে না, সে গুলি মারতে যাবে লোকে কি ভাইয়া সে উল্টার পিছনে পড়ে যাবে। তাহলে এদেরকে প্রশিক্ষণ প্রদান করেছে কি ভাইয়া এই মুজিবনগর সরকার। আমরা এখানে যে পয়েন্টগুলো লিখছি সেটা কি ভাইয়া মুজিবনগর সরকারের কার্যক্রম, গেল। তাহলে 1 গেল, 2 গেল, 3 গেল। আন্তর্জাতিক কি ভাইয়া সমর্থন অর্জন, আন্তর্জাতিক সমর্থন অর্জন, আন্তর্জাতিক সমর্থন বিশ্বের বিভিন্ন আর কি দেশগুলোতে কি ভাইয়া দূত প্রেরণ করা হয়েছে। এরপরে এখানে একটা ব্যাপার আছে, ওই যে ওনার নাম কি বিচারপতি আবু সাইদ, আবু সাইদকে কি ভাইয়া মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে নিয়োগ প্রদান করা হয়, ঠিক আছে। কারণ কি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত কি ভাইয়া সৃষ্টির জন্য, বিশ্বের দেশগুলো যাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কি ভাইয়া স্বীকৃতি দেয়, এটা বুঝতে পারছো, স্বাধীন দেশ হিসেবে কি ভাইয়া আমাদের স্বীকৃতি দেয়। ওকে, এরপর কি ভাইয়া কূটনৈতিক মিশন, বিশ্বের বিভিন্ন দেশে কি ভাইয়া কূটনৈতিক মিশন স্থাপন করেছে মুজিবনগর সরকার। এই যে তোমাদের বইয়ের মধ্যে না এটা সুন্দর করে দেওয়া আছে, কোন কোন জায়গায় মিশন স্থাপন করছে এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, কোন কোন জায়গায় কোন কোন শহরে, কলকাতায়, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম, ঠিক আছে, এরকম ভাবে লেখা আছে। ওই আরেকটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে কি ভাইয়া
নিয়োগ প্রদান করেন। এটা কিন্তু এমসিকিউর জন্য আসে, ঠিক আছে? ওকে, গেল। এরপরে কি ভাইয়া কূটনৈতিক স্থাপন, এরপরে কি ভাইয়া অস্থায়ী রাজধানী হিসেবে মুজিবনগর পরিচালনা। মুজিবনগর কি ভাইয়া অস্থায়ী রাজধানী ছিল তখন, ঠিক আছে? ওকে। এরপরে কি ভাইয়া অর্থ সরবরাহ মানে আহ, কি বলে ফান্ড কালেকশন করা, বেটা বুঝতে পারছো? কারণ এটা যুদ্ধ পরিচালনা করতে গেলে ব্যাপক পরিমাণ কি ভাইয়া অর্থের প্রয়োজন হয়। তো এই অর্থ সংগ্রহ করা, ফান্ড কালেকশন করা, এটা কি ভাইয়া মুজিবনগর সরকার করেছে। প্রথার ও জনমত গঠন, ওই যে আমাদের যে যুদ্ধটা হচ্ছে, তো বিশ্বের বিভিন্ন দেশের আর কি এই সংবাদটা আর কি পাঠানো হয়েছে, এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক যে কি বলে আন্তর্জাতিক যে প্রচার মাধ্যমগুলো আছে, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের অবস্থা তুলে ধরা হয়েছে, যাতে বিশ্বের মানুষ জানে যে জানুক এটা যে আমাদের উপর কি ভাইয়া অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। আচ্ছা, এরপরে নিয়ম নীতি ও প্রশাসনিক কাঠামো পরিচালনা, যাতে দেশটা সুষ্ঠুভাবে সুচারুরূপে পরিচালিত হয়, এই জন্য কি ভাই বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করা হয়েছে, এবং বিভিন্ন প্রশাসনিক কাঠামো পরিচালনা করা হয়েছে। যেমন দেশটাকে কি ভাইয়া 11টা সেক্টরে তো ভাগ করা হয়েছে, আবার কি ভাইয়া 11টা অঞ্চলেও ভাগ করা হয়েছে, ঠিক আছে? 11টা সেক্টর হলে কি আলাদা, ঠিক আছে? সেক্টর আলাদা, ঠিক আছে? আরেকটা হলে গিয়ে পুরো দেশটাকে ভাইয়া 11টা অংশে ভাগ করা হয়েছে, এবং কি ভাইয়া আওয়ামী লীগের নেতারা কি ভাইয়া প্রত্যেকটা অংশের কি ভাইয়া ওনারা প্রধান হিসেবে কাজ করছেন। এরপর কি ভাইয়া মন্ত্রণালয় গঠন। তোমরা জানো যে মুজিবনগর সরকার 12টি মন্ত্রণালয় গঠন করেন। তোমরা ওই বইয়ের মধ্যে দেয়া আছে, এখানে দেয়া আছে ভাইয়া, খেয়াল করো কি কি মন্ত্রণালয়। এই যে দেখো, এই যে তোমরা কিছু কিছু মন্ত্রণালয়ের নামও কি ভাইয়া উল্লেখ করে দিবা, হ্যাঁ? এই যে পররাষ্ট্র, শিল্প, অর্থ, ঠিক আছে, বাণিজ্য, ঠিক আছে, সচিবালয়, সাধারণ প্রশাসন, ঠিক আছে, এইগুলা তোমরা দিয়ে দিবা। এই মন্ত্রণালয় গঠন করা হয়েছে। গেল। এরপরে কি ভাইয়া দেশকে সেক্টরে বিভক্তিকরণ, তাই না? তাহলে আমাদের মুক্তিযুদ্ধকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পুরা বাংলাদেশকে কি ভাইয়া 11টি সেক্টরে ভাগ করা হয়েছে, যাতে মুক্তিযুদ্ধটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়, ঠিক আছে? এটা কে করেছে? মুজিবনগর সরকার করেছে। এরপরে ব্রিগেড ফোর্স গঠন, যারা সেনাবাহিনী রয়েছেন তাদের মধ্য থেকে কি ভাইয়া এই ব্রিগেড ফোর্সটা গঠন করা হয়েছে। এখানে 3টা ব্রিগেড ফোর্স আর কি গঠন করা হয়, এবং প্রত্যেকটা ব্রিগেড ফোর্সের নামকরণ করা হয় ওই সেক্টরগুলোর কি ভাইয়া প্রধানের নামানুসারে। যেমন ধরো একটা হচ্ছে কি ভাইয়া এস ফোর্স, ওনার নাম হচ্ছে কি শফিউল্লাহ নামানুসারে কি ভাইয়া একটা ব্রিগেড ফোর্সের প্রধান ছিল শফিউল্লাহ, তো উনার নামানুসারে কি ভাইয়া এস ফোর্স করা হয়। আরেকটা হচ্ছে কি ভাইয়া কে কে ফোর্স, মানে খালেদ মোশাররফ, ঠিক আছে, উনি কি ভাইয়া কে ফোর্সের প্রধান ছিলেন, ওনার নাম অনুসারে কি ভাইয়া মানে ওই ব্রিগেড ফোর্সের নামকরণ করা হয় কে ফোর্স। আর আরেকটা হচ্ছে কি ভাই জেড ফোর্স, জিয়াউর রহমান কি ভাইয়া এটার প্রধান ছিলেন এই ব্রিগেড ফোর্সের, তো উনার নাম অনুসারে কি ভাইয়া এটাকে কি করা হয় ভাইয়া জেড ফোর্স। ব্যাটা বুঝতে পারছো? তাহলে এই 12টার কি ভাইয়া তোমরা সুন্দর করে ব্যাখ্যা দিবা কিসের জন্য? মুজিবনগর সরকারের কার্যক্রম কিভাবে ব্যাখ্যা করো। আমরা প্রত্যেকটা কি ভাইয়া নীল কালিতে এই পয়েন্টগুলো দিব, আর ব্যাখ্যাটা দিব হচ্ছে কি ভাইয়া কালো কালিতে। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা যে এইটা কি 3 নম্বরের জন্য আসতেছে নাকি না এটা 4 নম্বরের জন্য। যদি 3 নম্বরের জন্য আসে 3কে 3-এর মতো দয়া করে লিখবা, যদি 4 নম্বরের জন্য আসে 4কে দয়া করে 4-এর মতো লিখবা, মানে একটু বড় করে লিখবা, ঠিক আছে? পয়েন্ট একটাও ছাড়বো না, এটা 3-এর জন্য আসুক বা 4-এর জন্য, পয়েন্ট আমরা একটাও ছাড়বো না, কিন্তু পয়েন্টের যে ব্যাখ্যাগুলো আছে এগুলোর মধ্যে আমরা কম বেশ করবো। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? ওকে প্রিয় বাচ্চারা, আমি যদি তোমাদেরকে বলি যদি এইটা ধরো 3 নম্বরের জন্য চলে আসলো, তাহলে 12 দুগুণা 2 লাইন করে ব্যাখ্যা দিয়ে দাও। 12 দুগুণা কত? 12 দুগুণা কত? 12 দুগুণা কত? 24। আমরা 24 লাইন লিখলে হবে, মানে কোনো মতে 2 পৃষ্ঠা থেকে একটু যাতে বেশি হয়। 3-এ 3 পাইতে হলে 2 পৃষ্ঠা মিনিমাম লাগবে, ব্যাটা বুঝতে পারছো? আর যদি 3-এ 3 পাইতে সরি 3-এ 3 পাইতে গেলে, আর যদি আমরা 4-এ 4 পাই তখন কি ভাই 1 লাইন করে বাড়ায় দাও, 3 লাইন করে ব্যাখ্যাটা দিয়ে দাও, 3 × 36 লাইন, ব্যাটা বুঝতে পারছো? যাতে 3 পেজের মতো হয়। 3-এ 3 পাওয়াটা এত সহজ না, বিশেষ কিছু লিখতে হবে, তাই না? আমি তোমাদেরকে বলি, তোমরা অনেক সময় কমেন্ট করে এটা কি সম্ভব নাকি স্যার? আমার স্টুডেন্টটা কি ভাই 7 পেজও লাগায় ফেলে, একটা ঘতে 7 পেজ, 7 পেজ লাগায়, এরকমও আছে, এরকম 2-1 জন আল্লাহ বান্দা আছে, এটা বুঝতে পারছো? আল্লাহ চায় তো ইনশাল্লাহ সেরকম সেই লেভেল একটা রেজাল্ট করবে। আমি আশা করি তোমরাও এরকম একটা রেজাল্ট করবে, বুঝতে পারছো? ওকে প্রিয় বাচ্চারা, এখন গেল। এখন প্রিয় বাচ্চারা দেখো এরপর কি ভাইয়া, হ্যাঁ এখন চলে আসছে, তোমরা একটু বইয়ের মধ্যে যাও প্লিজ, তোমরা একটু বইয়ের মধ্যে যাও প্রিয় বাচ্চারা, তোমরা একটু বইয়ের মধ্যে যাও প্রিয় বাচ্চারা আমার। এই যে হ্যাঁ, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা, হ্যাঁ
তাইলে এখান থেকে একটা প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ কেন বলা হয়? মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ কেন বলা হয়, তাই না? সকল পেশার মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে, এই জন্য কি ভাইয়া একে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। ওকে, এখন এখন ভাইয়া তোমরা একটু নিচে আসো। হ্যাঁ, এখানে একটা স্টার দাও, আমাদের মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। বিশেষ করে না, এইটা খুব বেশি টেস্ট পেপার খুললে আমরা এটা দেখি যে এইটা কিন্তু খুব বেশি আসে, পেশাজীবীদের ভূমিকা। হ্যাঁ, বিভিন্ন পেশা থেকে আসছে, ঠিক আছে। এখানে ভাইয়া তোমরা 3টা স্টার দাও, এটা অনেক সময় 3 নম্বরের জন্য চলে আসে। গেল। এরপর কি ভাইয়া তোমরা এখানে কি ভাইয়া এইটা আসার সম্ভাবনা খুব বেশি, কারণ আমাদের 24-এ এটা অভ্যুত্থান হয়েছে, তাই না? এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের মুক্তিযুদ্ধে কি ভাইয়া ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো, আমাদের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টা স্টার দাও। এই যে যতগুলো আছে এগুলো 2 নম্বরের জন্য, এমনভাবে সাইজ করা এটা 2 নম্বরের জন্যই কি ভাইয়া আসার উপযুক্ত। আমরা খুব ভালো করে কি ভাইয়া পড়বো, অনেক সময় এটা 3 নম্বরের জন্য চলে আসতে পারে। ওকে, আচ্ছা। এরপরে হ্যাঁ, এই যে পেশাজীবী এটাতে তোমরা 3টা স্টার দাও ভাই, 3টা স্টার দাও। হ্যাঁ, 3টা স্টার দাও, খুবই গুরুত্বপূর্ণ আমাদের 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভাই, ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বা। ওকে, এটা এসকের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো ভাইয়া, আমাদের মুক্তিযুদ্ধে কি ভাইয়া নারীর ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, তাই না? প্রিয় বাচ্চারা খেয়াল করো, আমাদের মুক্তিযুদ্ধে নারীদের কি ভাইয়া ব্যাপক অংশগ্রহণ ছিল। আর তোমরা জানো যে আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের 4টা খেতাবে দেন, 4টা খেতাবে আর কি ভূষিত করেন। প্রথমটা হচ্ছে গিয়ে বীর শ্রেষ্ঠ, ঠিক আছে। বীর শ্রেষ্ঠ, আমাদের বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা তো তোমরা জানো কতজন ভাইয়া? 7 জন। কতজন ভাইয়া? 7 জন বীর শ্রেষ্ঠ কি ভাইয়া মুক্তিযোদ্ধা আমাদের রয়েছেন। এরপর কি ভাইয়া বীর উত্তম, আমাদের 68 জন কি ভাইয়া বীর উত্তম রয়েছেন। কতজন ভাইয়া? 68 জন বীর উত্তম রয়েছেন। এরপর কি ভাইয়া বীর বিক্রম, বীর বিক্রম আমাদের 175 জন কি ভাইয়া বীর বিক্রম রয়েছেন। বীর বিক্রম এই খেতাব পেয়েছেন 175 জন। এরপরে কি ভাইয়া আসে একদম পরের যে এটা, সেটা হচ্ছে গিয়ে বীর প্রতীক। এই বীর প্রতীক মুক্তিযুদ্ধের সংখ্যা হচ্ছে গিয়ে কি ভাইয়া 426 জন, 426 জন। এবং এই যে 426 জন আছেন না, এই 426 জন, এই 426 জনের মধ্যে 2 জন নারী মুক্তিযোদ্ধা রয়েছেন। একজনের নাম ক্যাপ্টেন সেতারা বেগম, একজনের নাম কি ভাইয়া? ক্যাপ্টেন সেতারা বেগম, সেতারা। একজনের নাম কি ভাইয়া? ক্যাপ্টেন সেতারা বেগম। কোন তারা? একজনের নাম হচ্ছে কি ভাইয়া? ক্যাপ্টেন সেতারা বেগম, ক্যাপ্টেন সেতারা, ক্যাপ্টেন সেতারা বেগম। একজনের নাম ক্যাপ্টেন সেতারা বেগম, সেতারা, সেতারা বেগম। একজনের নাম হচ্ছে কি ভাইয়া? ক্যাপ্টেন সেতারা বেগম, সেতারা। হ্যাঁ, সেতারা, ক্যাপ্টেন সেতারা বেগম। আর অপরজনের নাম হচ্ছে তারামন বিবি, উনি 2 নং, সেতারা বেগম উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেন। আর অপরজন হচ্ছেন কি ভাই? তারামন বিবি। এই যে মুক্তিযুদ্ধে যে নারীর অবদান, যে ওইখানে কি ভাই এই তথ্য লাগাই দিবা, তাই না? তো বাংলাদেশের খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা 2 জন, যার মধ্যে একজন হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম, ব্র্যাকেটে লিখবা কি ভাই 2 নং সেক্টরে। আর অপরজন হচ্ছেন তারামন বিবি, তাই না? ব্র্যাকেটে লিখবা 11, উনি 11 নং সেক্টরে যুদ্ধ করেন, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমরা একটু লাগাই দিব। হ্যাঁ, এইটা লাগাই দিব। এরপরে ভাইয়া আমাদের অনেক মা বোনরা, ঠিক আছে, মুক্তিযুদ্ধে নির্যাতিত হন, ঠিক আছে। বাংলাদেশ সরকার কি ভাইয়া ওনাদেরকে কি ভাইয়া বীরঙ্গনা, কি ভাইয়া বাংলাদেশ সরকার কি ভাইয়া বীরঙ্গনা উপাধি দেন। বাংলাদেশ সরকার তাদেরকে কি ভাইয়া বীরঙ্গনা উপাধি দেন। বীর মানে সাহসী, আর আর অঙ্গনা মানে কি ভাইয়া বীরঙ্গনা, অঙ্গনা মানে নারী, তাই না? সাহসী নারী। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করো, এই যে এখানে তোমরা আরেকটা এমসিকিউ আছে, সরকার এই যে বীরঙ্গনা উপাধি দেন, ঠিক আছে। 448 জন, 448 জন, 448 জন কি ভাইয়া বীরঙ্গনা রয়েছেন। আচ্ছা, 2016 সালে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে কি ভাইয়া এই যে যারা বীরঙ্গনা, তাদেরকে পরীক্ষাতে এমসিকিউ চলে আসতে পারে, বীরঙ্গনাদের কি ভাইয়া কবে ইয়ে করা হয়, বীরঙ্গনাদের কবে মানে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 2016 সালে। ম্যাটার বুঝতে পারছো? এইটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে ভাইয়া তোমরা এইটাতেও 2টা স্টার দাও 2 নম্বরের জন্য, ঠিক আছে, এসকিউর জন্য, অনুধাবনমূলকের জন্য। আমাদের মুক্তিযুদ্ধে কি ভাইয়া গণমাধ্যমের কি ভাইয়া ভূমিকা ব্যাপক, গণমাধ্যমের, তাই না? দেখো 24-এর যে অভ্যুত্থানটা তোমরা একটু খেয়াল করছো
যে তো তোমরা তো সব মনে থাকার কথা যে সবসময় মোবাইলটা কাছে, সবসময় মোবাইলটা আমরা কাছে রাখতাম। আল্লাহ কে কোন খবর বলে না কি ঘটনা ঘটে, তাই না? মোবাইলটা ঘুমে আছি, আল্লাহ দেশের মধ্যে কি করতেছে, ঠিক আছে 3টা বাজে, রাত 2টা বাজে, মোবাইল মানে কত একটা, তখন তো এরকম মোবাইল টোবাইল ছিল না। তখন ওই মুক্তিযুদ্ধের কথা একটু মনে পড়ছে। আল্লাহ, মানুষ তাহলে আগে আমাদের দাদারা এরকম কানের মধ্যে এরকম করে রেডিও রেডিও এরকম দিয়ে খড় 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 আওয়াজ হইতো, রেডিও ওনারা শুনতেন। তখন এই রেডিও বিশেষ করে বিশেষ ভূমিকা পালন করে, তাই না? মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে, এরপরে বিভিন্ন সাংকেতিক বার্তা, ঠিক আছে? অমুক গানে যে অপারেশন সার্চ লাইট, তোমরা জানো যে আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নৌ কমান্ডাররা একটা অপারেশন পরিচালনা করেছেন, এটার নাম হচ্ছে গিয়ে অপারেশন জ্যাকপট। হ্যাঁ, তো এখানে আর কি অমুক শিল্পীর অমুক গান অমুক সময় বাজলে তোমরা কি ভাইয়া যুদ্ধের প্রস্তুতি নিবা, ঠিক আছে? আর অমুক সময় অমুক গান বাজলে তোমরা কি ভাইয়া অ্যাকশনে চলে যাবা, তাই না? তখন এই যে মানে মুক্তিযুদ্ধে কি ভাইয়া এই যে বার্তা বা সংকেত, এগুলো মানে গোয়েন্দাগিরি, এগুলোতে অনেক কাজ লাগছে কি ভাইয়া এই গণমাধ্যম। এরপর আমাদের মুক্তিযোদ্ধারা তো বিনোদনের মাধ্যম রেডিও ছিল, তো তারা বিভিন্ন তথ্য বা বিশ্বে বাংলাদেশের যে মানুষ যারা আছেন, বিভিন্ন প্রান্তের মানুষ দেশের অবস্থা বা যুদ্ধের অবস্থা কিভাবে জানতেন? এই সংবাদপত্র, এরপরে বেতার কেন্দ্র ইত্যাদির মাধ্যমে কিভাবে জানতেন, ব্যাটা বুঝতে পারছো? ওকে, এরপরে আমাদের মুক্তিযুদ্ধ জনসাধারণের ভূমিকা লাগাও একটা স্টার, ঠিক আছে, একটা স্টার এখানে লাগাও। এরপরে এখানে 2টা স্টার লাগাও। এই যে বললাম যে এগুলো দেখো এমনভাবে সাইজ করা 2 নম্বরের জন্য, তাই না? আমাদের মুক্তিযুদ্ধে কি ভাইয়া আমাদের প্রবাসী বাঙালিরা খুব মানে কষ্ট করেছেন দেশের জন্য, ঠিক আছে? এই যে প্রবাসী বাঙালিরা উনারা কি ভাইয়া ফান্ড কালেকশন করে কি একটা দেশ, এই যে দেখো ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ লাগছে, আর আমাদের অবস্থা কি ভাই একদম শেষ হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা যুদ্ধ লাগার পরপরই প্রত্যেকটা মানে 30 টাকার প্রোডাক্ট ওটা 35 টাকা হয়ে গেছে, মানে দামাদাম কি ভাইয়া পণ্যের দাম বেড়ে গিয়েছে, তাই না? তো ওই সময় তাইলে আমাদের দেশের কি অবস্থা ছিল? কারণ যখন ওই তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে যখন একটা দেশের মধ্যে যুদ্ধ লাগে তখন মানুষের মধ্যে না একটা ভীতি কাজ করে, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়, বিক্ষিপ্ত একটা অবস্থা তৈরি হয়। কারণ মানুষ স্থির থাকতে পারে না, ভয় থাকে কোন সময় যে আক্রমণ করে বসে, কোন বোমা আইসা ঘরের সালার মধ্যে ফুইরা যায়, ঠিক আছে? তো ওই সময় এই শোচনীয় মুহূর্তে আমাদের যে প্রবাসী বাঙালিরা ওনারা কি ভাইয়া তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধের পক্ষে, তহবিল সংগ্রহ করে সেটা কি ভাইয়া আমাদেরকে প্রদান করেছেন। এরপরে কি ভাইয়া ওনারা বিশেষ করে ব্রিটেনের যে আর কি যারা ছিলেন আর কি আমাদের সিলেটিরা যারা আছেন, সিলেটিরাই বেশি ছিলেন, ইংল্যান্ডে তো তোমরা জানো যে সিলেটিরা বেশি থাকেন। তো ওনারা কি ভাইয়া বাচ্চা কাচ্চারা কুলে নিয়ে প্লে কার্ড ফেস্টুন এগুলা নিয়ে বিভিন্ন যে বড় বড় যে রাষ্ট্রগুলো আছে ওইসব রাষ্ট্রের দূতাবাস, যেহেতু ব্রিটেন অন্যতম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র, বিশ্বের বড় বড় রাষ্ট্রের কি ভাইয়া দূতাবাস তার দেশে আছে, তো ওইসব দেশে কি ভাইয়া ফেস্টুন, প্লে কার্ড, ব্যানার ইত্যাদি নিয়ে অবস্থান করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে কি ভাইয়া ওনারা সাহায্য করেন। এবং কি হ্যাঁ, এটা গেল ওকে। এখন আমাদের মুক্তিযুদ্ধের শিল্পসাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ভূমিকা। এখন ভাইয়া তোরা এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, চরমপত্র, ঠিক আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠান, এরপরে জল্লাদের দরবার, এগুলা কি বলবা যে এগুলা মুক্তিযুদ্ধ ভিত্তিক কি ভাইয়া অনুষ্ঠান? আরেকটা কোথায় গেল? একটা গণমাধ্যমে এখানে একটা ইয়ে ছিল, এমসিকিউ। আহ, জয় বাংলা। জয় বাংলা পত্রিকা কি ভাই মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা পালন করে, তাই না? তাহলে তোমরা আর কি মুজিবনগর সরকার প্রচার সেলের তত্ত্বাবধানে জয় বাংলা পত্রিকা। আচ্ছা, তাহলে জয় বাংলা কি? এটা অনেক সময় এমসিকিউ তে চলে আসতে পারে। জয় বাংলা কি? মুক্তিযুদ্ধ মানে সরি কি বলে একটা পত্রিকা। জয় বাংলা কি ভাই? একটা পত্রিকা। ওকে, এখন ভাইয়া তোরা পরবর্তী অংশে যা। জল্লাদের দরবার, চরমপত্র, এগুলা কি ভাইয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক কি ভাইয়া মানে অনুষ্ঠান, ঠিক আছে? ওকে, এখন আসো এই যে দেখো এই অংশটা যেটা আছে এখানে ভাইয়া 3টা দেশের আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা, এখানে 3টা দেশের ভূমিকা কিন্তু আমরা পাই। একটা হচ্ছে গিয়ে ব্রিটেন, আরেকটা হচ্ছে গিয়ে ব্রিটেন গেল, এরপরে হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন, আর একটা হলো ভারত। 3টা দেশের অবদান কি ভাইয়া আমরা পাই, ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে তারা অবদান রেখেছে। এখন ভাইয়া প্রথম যেটা যেটা আগে খুব চলে আসতো সেটা ভারতের কথা খুব চলে আসতো, ব্যাটা বুঝতে পারতো, ভারতের কথা চলে আসতো। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, খেয়াল করো।
এইটা আসলে তারা অবদান রাখছে ঠিক আছে, ভারত অবদান রাখছে ঠিক আছে, তবে আমি তোমাদেরকে ভারতের দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে যে ভারত যে সাহায্য করেছে, অবশ্যই তারা যদি সাহায্য না করতেন আমাদের দেশটা খুব সহজে কি ভাইয়া স্বাধীনতা লাভ করতে আমরা পারতাম না খুব সহজে। কিন্তু তাদের এখানে স্বার্থটা কি? ভারত কি আমাদেরকে কি নিঃস্বার্থভাবে কি আমাদেরকে হেল্প করেছিল? না, ভারত নিঃস্বার্থভাবে আমাদেরকে হেল্প করে নাই, এখানে স্বার্থ আছে। ব্যাটা বুঝতে পারছো? তাহলে আমি স্বার্থটা তোমাদেরকে একটু বলি যে কি স্বার্থ। আচ্ছা, এখন ভাইয়া তোমরা একটু একটা জিনিস তোমরা খেয়াল করো। ঠিক আছে, দেখো এইটা ধরো কি ভাইয়া, ধরো তোমরা জানো যে এটা কি ভাইয়া ইস্ট পাকিস্তান, আর এটা কি ভাইয়া এটা ওয়েস্ট পাকিস্তান। ঠিক আছে, এখন দুই পাকিস্তান দূরত্ব হলো কি ভাইয়া 1200 মাইল। 1200 মাইল কি ভাইয়া দূরত্ব দুই পাকিস্তানের মধ্যে। তাহলে মাঝখানে কি আছে? ইন্ডিয়া আছে, তাই না? এখন 1200 মাইল যদি আমরা কিলোমিটারে যদি আমরা কনভার্ট করি, তো আমার মনে হয় যে 1900+ কি ভাইয়া মানে ইয়ে হয়ে যায়। তাহলে মাঝখানে কে আছে? মাঝখানে আছে ইন্ডিয়া। এখন কোনো কারণে যদি ইন্ডিয়া যদি পূর্ব পাকিস্তানে কি ভাইয়া আক্রমণ করে, ঠিক আছে, তাহলে পশ্চিম পাকিস্তান ইন্ডিয়াকে আক্রমণ করবে। আর ইন্ডিয়া যদি পশ্চিম পাকিস্তানকে কোনো কারণে আক্রমণ করছে, এটা বুঝতে পারছো? আমরা পূর্ব পাকিস্তান কি ভাইয়া আমরা ইন্ডিয়াকে আক্রমণ করব। তাহলে ইন্ডিয়া মানে ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে, তাই না? খুব সাংঘাতিক বেড়াচারের মধ্যে আছে। এখন দুইটা দেশকে যদি এই দেশটাকে যদি আলাদা করে দেয়া যায় তাহলে কি হবে? এক নম্বর, আমি ইন্ডিয়ার দৃষ্টিকোণ থেকে আলোচনা করতেছি, তাই না? এক নম্বর যে মুসলিম শক্তি হ্রাস পাবে, মুসলিম শক্তি কি ভাই হ্রাস পাবে। এরপর কি ভাই থাপড়া থাপড়ি করতে আরাম লাগবে, এদিকে একটা থাপড়া দিবে আর এদিকে আরেকটা থাপড়া দিবে। তো এখন কি ভাই কেউ কারো, এই যে দেখো কিছুদিন আগে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছে, আমরা কি কোনো কিছু করছি? আমরা অংশগ্রহণ করছি না, তাই না? থাপড়া থাপড়ি করতে কি লাগবে? আরাম লাগবে। থাপড়া দিবে, আমাদেরকে একটা থাপড়া দিবে, ওদিকে একটা থাপড়া দিবে, আমরা তো এখন ইয়ে হয়ে গেলাম, তাই না? এইটা একটা এক। আর দুই নম্বর স্বার্থ হচ্ছে কি জানো? আমরা সবচেয়ে বেশি আমদানি করি চীন থেকে। আর যদি পরিমাণের বিচারে বলো, পরিমাণ, ঠিক আছে, সব পরিমাণের বিচারে, টাকার বিচারে না, অর্থের বিচারে সবচেয়ে বেশি আমদানি করি চীন থেকে। আর পরিমাণের বিচারে সবচেয়ে বেশি আমদানি করি আমরা ভারত থেকে। কোত্থেকে ভাইয়া? ভারত থেকে আমরা আমদানি করি, তাই না? এখন তোমার যতগুলা ঢাকা শহরে ওই যে সবুজ সবুজ যে সিএনজি গুলো দেখো, এই সবুজ সবুজ সিএনজি গুলো কোন কোম্পানির? বাজাজ কোম্পানির, ইন্ডিয়ান কোম্পানি। লাখো লাখো ইউনিট আছে আমাদের দেশের মধ্যে এই বাজাজে, তাই না? তাহলে ইন্ডিয়া কি পাচ্ছে? পয়সা। কি পাচ্ছে ভাইয়া? পয়সা। এক। দুই নম্বর হচ্ছে কি ভাইয়া টাটা, এসআর, মহেন্দ্রা, অশোক লেল্যান্ড, ঠিক আছে, এরপরে টিভিএস, ঠিক আছে, অনেকগুলো আর কি গাড়ি আছে। এগুলা কি ভাইয়া ইন্ডিয়ান কোম্পানি। তাহলে ইন্ডিয়া কি ভাইয়া আমাদের এখানে বাণিজ্য করছে, পেঁয়াজ টিয়াজ যা আছে সব কি ভাইয়া আমরা ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসি। তাহলে ইন্ডিয়া কি ভাইয়া লালে লাল, ইন্ডিয়া কি ভাইয়া পয়সা কি ভাইয়া সেইভাবে কামাচ্ছে। বিশ্বের মানচিত্রের মধ্যে যতদিন আবার আমরা যদি অন্য দেশ থেকে নিয়ে আসি আমাদেরকে মনে করে দিয়ে, তাই না? কি মনে করিয়ে দেয়? এই দুষ্টটা তোমাদেরকে না স্বাধীনতা আমরা হেল্প করেছি, তাই না? আমরাও শরম পেয়ে যাই, সরকার মধ্যে আমরা শরমও পাই, ঠিক আছে, আমরা মুখের মধ্যে আমরা রুমাল দিয়ে ফেলি। ব্যাটা বুঝতে পারছো? তাহলে ভাইয়া উনারা স্বার্থ ছাড়া হেল্প করেন নাই। আমি আবারও বলতেছি, উনারা যদি সাহায্য না করতেন আমাদের দেশটা সহজে মানে স্বাধীন হইতো না। এক। দুই নম্বর, উনারা যে আমাদেরকে হেল্প করেছেন স্বার্থ ছাড়া হেল্প করেন নাই, ওনাদের স্বার্থ আছে। আমি দুইটা কথা তোমাদেরকে বললাম, তাই না? বিলিয়ন বিলিয়ন ডলারে কি ভাইয়া বাণিজ্য কি ভাইয়া তারা করে নিয়ে যাচ্ছে, বাণিজ্য করে অর্থ নিয়ে যাচ্ছে। এক। আরেকটা হচ্ছে গিয়ে এই যতগুলা যে ওই যে কাপড়ের যে ব্র্যান্ডগুলো আছে না, ধরো আড়ং বা লারিভ এরকম বড় বড় কোম্পানিগুলো আছে না, এগুলার ঠিক আছে বড় বড় যে ডিজাইনার যারা আছেন সবগুলো কি ভাই ইন্ডিয়ান। ওরা তো টাকা বুঝে না, ওদেরকে কি দিতে হয়? ডলারে কি ভাই পয়সা দিতে হয়। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ইন্ডিয়া যদি সাহায্য না করতো, ঠিক আছে, আমাদের দেশ সহজে স্বাধীন হইতো না। কিন্তু ওনাদেরও স্বার্থ ছিল, স্বার্থ ছাড়া কি ভাই স্বাধীনতায় আমাদেরকে হেল্প করে স্বার্থ ছিল। এই স্বার্থটা আমি দুইটা জিনিসই আলোচনা করলাম, দুইটা জিনিস তোমাদের মাথায় রাখা উচিত। ওকে, এখন প্রিয় বাচ্চারা তোমরা খেয়াল করো ভারত আমাদেরকে কিভাবে সাহায্য করেছে। হ্যাঁ, আমি একটু স্লাইডে চলে যাই। সুন্দর করে আমি স্লাইডটাকে সুন্দর করে আমি ইয়ে করেছি, সুন্দর করে বাপ তোমরা পয়েন্ট দিয়ে দিবা।
আমাদের মুক্তিযুদ্ধে পরীক্ষার মধ্যে আগে এটা খুবই গুরুত্ব, আমি জানি না যে এইবার এটা খুব মানে আসবে কিনা, কিন্তু আগে ভাই খুব এটা আসতো। ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। প্রথম যেটা, রাজনৈতিক সমর্থন। হ্যাঁ, তাদের আর কি তারা আমাদেরকে কি ভাইয়া পূর্ণ রাজনৈতিক সমর্থন দেয়, ঠিক আছে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে। এক, দুই নম্বর, তারা কি ভাইয়া সামরিক সহায়তা কি ভাইয়া প্রদান করে, তারা কি ভাইয়া অনেক অস্ত্র শস্ত্র কি ভাইয়া আমাদেরকে কি ভাইয়া প্রদান করে, ঠিক আছে, অস্ত্র সরবরাহ করে। আবার কি ভাইয়া সামরিক সহায়তা, তাদের 4,000 সৈন্য কি ভাইয়া, তাদের কি ভাইয়া 4,000 সৈন্য আর কি দিয়ে প্রেরণ করে কি ভাইয়া আমাদেরকে সাহায্য, 4,000 না সরি, তাদের তো 4,000 সৈন্য মারা মারা গিয়েছে, 4,000 কম বেশি এরকম মারা গিয়েছে। তো এটা কি ভাইয়া, এটা ইনভেস্টমেন্টটা, এটা কি ভাইয়া ইনভেস্ট ওই দেশের দৃষ্টিকোণ থেকে, তাই না? এখন তো বিলিয়ন বিলিয়ন ডলারের কি ভাইয়া বাণিজ্য তো হচ্ছেই, তাই না? ওকে, ওইটা ইনভেস্ট তাদের, ঠিক আছে, ওকে। তাহলে এরপর কি ভাইয়া আমাদের মুক্তিযোদ্ধাদের কি ভাইয়া ওনারা কি ভাইয়া প্রশিক্ষণ প্রদান করেন, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করেন, অস্ত্র সরবরাহ করেন, ঠিক আছে। এরপরে কি ভাইয়া আমাদের শরণার্থী, আমাদের মুক্তিযুদ্ধে ভারত, আমাদের মুক্তিযুদ্ধে আমাদের ভারত কি করে, 1 কোটি প্রায় 1 কোটি শরণার্থীদের কি ভাইয়া ভারত আশ্রয় দেয়। ভারত কি দেয় ভাইয়া? আশ্রয় দেয়। আশ্রয় দিয়ে কি ভাইয়া সাহায্য করে 1 কোটি, এটা যেন তেন বিষয় না, বড় ধরনের এটা সাহায্য। 1 কোটি। এখন ওরা ওরা তো গরিব, তাই না? তখন তো অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। তখন আমাদের শরণার্থীদের ব্যবহার নির্বাহের জন্য ভারত সরকার শরণার্থী কর নামক শরণার্থী কর নামক কি ভাইয়া এক ধরনের কি ভাইয়া কর চালু করে। আমাদের শরণার্থীদের ব্যবহার নির্বাহের জন্য ভারত সরকার শরণার্থী কর নামক কি ভাইয়া এক ধরনের কর চালু করে গেল। এরপরে কি ভাই মুক্তাঞ্চল গঠন, সীমান্তবর্তী এলাকায়, ঠিক আছে, মুক্তাঞ্চল তারা গঠন করে। এরপরে কি ভাইয়া ভারতের যে গোয়েন্দা সংস্থা র, ঠিক আছে, আমাদের শত্রুদের অবস্থান নির্ণয়ে, ঠিক আছে, এগুলোতে কি ভাইয়া ভারতীয় গোয়েন্দা সংস্থা র কি ভাইয়া বিশেষ ভূমিকা পালন করে। এরপরে কি ভাইয়া মানবিক ও চিকিৎসা সহায়তা প্রদান, মানবিক ও কি ভাইয়া চিকিৎসা সহায়তা প্রদান। এই যে বললাম যে আমাদের আমাদের এতজন মানুষদেরকে নিয়ে গিয়েছে, তারা আশ্রয় দিয়েছে প্রায় 1 কোটি শরণার্থী, এরপরে এদের খাওয়া দাওয়া, চিকিৎসা খরচ, ঠিক আছে, ইত্যাদি তারা করেছে। এরপর কি ভাইয়া যুদ্ধ শেষের দেশটা, একটা দেশ যখন যুদ্ধ মানে শেষে, ঠিক আছে, ওই দেশটা কি ভাইয়া খুব বিপর্যস্ত অবস্থা থাকে, ওইটা পুনর্গঠন করতে কি ভাইয়া ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করে। এরপর কি ভাইয়া 9 নম্বর, ভারতীয় শিল্পীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গান রচনা করে এবং গান গেয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তাই না? অনেক গান কি ভাইয়া তারা রচনা করেন, এর মধ্যে একটা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওকে, এরপর কি ভাইয়া ভারতীয় গণমাধ্যম আকাশবাণী, কি বাণী ভাইয়া? ভারতীয় গণমাধ্যম আকাশবাণী, আকাশবাণী আকাশবাণী আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে আকাশবাণী। তাহলে এই যে ভারতের ভূমিকা, আমরা প্রত্যেকটা কি ভাইয়া পয়েন্ট দিয়ে, এই যে এখানে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট দিয়ে কি ভাইয়া প্রত্যেকটা পয়েন্টে তোমরা ব্যাখ্যা দিয়ে দিবা। এই পয়েন্টগুলো হবে কি ভাইয়া নির্কারিতে। ব্যাটা বুঝতে পারছো? ওকে প্রিয় বাচ্চারা, এখন আসো ভাইয়া আমাদের এইটা না, এইবার আসার সম্ভাবনা খুব বেশি, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন চেঞ্জ হয়ে যায় আমাদের দেশের মধ্যে। এইটা কি ভাইয়া মানে আসার সম্ভাবনা খুব বেশি, ব্যাটা বুঝতে পারছো? আমাদের মুক্তিযুদ্ধের সোভিয়েত ওরা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে, বড় বড় ভূমিকা কি ভাইয়া সোভিয়েত ইউনিয়ন কি ভাইয়া ভারী আর কি উপকার করে আমাদের, ঠিক আছে। দেখো এর মধ্যে দেখো সোভিয়েত ইউনিয়ন, এখন সোভিয়েত ইউনিয়ন কি কারণে হেল্প করেছে আমাদের, ঠিক আছে, এই জিনিসটা কি ভাই আমাদের জানা রাখবে যে সোভিয়েত ইউনিয়ন কেন আমাদেরকে হেল্প করলো। প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, তোমরা জানো প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, ওকে, তোমরা জানো, ঠিক আছে, আমাদের যে পুরাটা বিশ্ব একটা সময় 2টা ব্লকে ভাগ ছিল। কয়টা ব্লকে? একটা সময় কি ভাইয়া আমাদের পুরা বিশ্বটা কি ভাইয়া কয়টা ব্লকে ভাগ ছিল? পুরা বিশ্বটা 2টা ব্লকে ভাগ ছিল। পুরা বিশ্বটা কয়টা ভাইয়া? 2টা ব্লকে ভাগ ছিল। পুরা বিশ্বটা 2টা ব্লকে ভাগ ছিল, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে ভাইয়া ধনতান্ত্রিক ব্লক, ধনতান্ত্রিক মানে অর্থ ব্যবস্থাকে কেন্দ্র করে পুরা বিশ্বটা 2টা ব্লকে ভাগ ছিল। কয়টা? 2টা ব্লক। একটা হলো গিয়ে সমাজতান্ত্রিক ব্লক, আর একটা কি ভাইয়া ধনতান্ত্রিক ব্লক, তাই না? এই যে সমাজ যে ব্লকটা আছে,
এই যে সমাজতান্ত্রিক যে ব্লকটা আছে প্রিয় বাচ্চারা, সমাজতান্ত্রিক ব্লক কি ভাইয়া? সমাজতান্ত্রিক ব্লক, সমাজতান্ত্রিক কি ভাইয়া ব্লক। আরেকটা কি ভাইয়া? ধনতান্ত্রিক ব্লক। হ্যাঁ, এই ধনতান্ত্রিক ব্লক, এই ব্লকের কি ভাইয়া নেতৃত্ব দিত কি ভাইয়া? এই ধনতান্ত্রিক ব্লকের নেতৃত্ব দিত আমেরিকা, আর সমাজতান্ত্রিক দেশ ব্লক ও এই ব্লকের নেতৃত্ব দিত সোভিয়েত ইউনিয়ন। তো বিশ্বের যে দেশগুলো আছে, অন্যান্য দেশগুলো হয় এই ব্লকে যাইতো, নাইলে এই ব্লকে যাইতো, তাই না? এখন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় যদি একটা মানে দেশ জন্মগ্রহণ করে, বাংলাদেশের যদি জন্ম হয়, তাহলে আমরা নুন খাইলাম কার? সোভিয়েত ইউনিয়নের, তাই না? তাহলে গুণ গামু কার? সোভিয়েত ইউনিয়নের। এটা বুঝতে পারছো? তো প্রত্যেকেরই কম বেশ স্বার্থ ছিল। আমি আবারও বলতেছি, তারা যদি হেল্প না করতো, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, এরপরে ওইদিকে বিশেষ করে ভারত, ঠিক আছে, আমাদের দেশটা স্বাধীন হইতো না, সহজে স্বাধীন হইতো না, স্বাধীনতা পেতাম না এত সহজে। কিন্তু ভাইয়া ওনাদের স্বার্থ ছিল। আমি দুইটাই আলোচনা করছি যাতে তোমাদের মাথায় থাকে, দুইটাই থাকা উচিত আমাদের মাথায়। আমাদের কৃতজ্ঞতা বোধও আছে, ঠিক আছে, কিন্তু আমরাও জানতে হবে যে ওনারা কোন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে হেল্প করেছেন, ঠিক আছে, ওকে। তাহলে গেল। এখন ভাইয়া 1 নম্বর কি ভাইয়া? আমাদের মুক্তিযুদ্ধে কি বলে জাতিসংঘে, আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়ন কি ভাইয়া জাতিসংঘে ভেটো প্রদান করে। তোমরা জানো যে চরমভাবে বিপর্যস্ত হয়ে যায় পাকিস্তান, কি ভাই চরমভাবে বিপর্যস্ত হয়ে যায়। তো ওদের নৌ কমান্ডাররা আমাদের এখানে অভিযান পরিচালনা করেছে। এরপরে কি ভাইয়া মানে মানে আমাদের যে ইয়েরা সেনাবাহিনীরা বা আমাদের মুক্তিযোদ্ধারা ওদেরকে কোন ঠাসা করে ফেলছে। তো ওরা কি ভাইয়া যুদ্ধের বিরতি চায় কার মাধ্যমে? ঠিক আছে, জাতিসংঘের মাধ্যমে। যুদ্ধবিরতি চাইলে কি হয় যে যুদ্ধের যে একটা গতি আছে, এই গতিটা কি ভাইয়া ভাটা পড়বে, ঠিক আছে, এই গতিটার কি ভাইয়া ভাটা পড়বে। এবং কি ভাইয়া তার যে বন্ধু যে রাষ্ট্রগুলো আছে এদের থেকে কি ভাইয়া, বিশেষ করে চীন, আমেরিকা, তাদের থেকে কি ভাইয়া সাহায্য নিয়ে কি ভাইয়া আবার আমাদেরকে আক্রমণ করতে পারে, তাই না? সোভিয়েত ইউনিয়ন কি ভাইয়া জাতিসংঘে ভেটো দিয়ে দিল। ভেটো বুঝো? ভেটো একটা ল্যাটিন শব্দ, তাই না? ভেটো, ভিইটিও, ভেটো। ভেটো হচ্ছে কি ভাইয়া একটা ল্যাটিন শব্দ। ইহার বাংলা তর্জমা হচ্ছে আমি ইহা মানি না। আপনারা সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি ইহা মানি না, এই কথা বলতে পারে 5টা রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের স্থায়ীতে 5টি সদস্য রাষ্ট্র আছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। এই 5টা রাষ্ট্র যদি তোমরা জানো যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী আরো 10টা রাষ্ট্র আছে, টোটাল 15টা। তো নিরাপত্তা পরিষদের মানে ভোটাভুটি সিস্টেম বা মত প্রকাশের সিদ্ধান্তটা 3 ভাবে হয়: হা, না, বিরত থাকা। যদি কেউ এই 5 জনের মধ্যে কেউ যদি না কইয়ালায় যেটা হবে না ওটা হবে না। আমি কি এটাকে বুঝতে পারছি? তাহলে নিরাপত্তা পরিষদে কি ভাইয়া এই যে কত বড় একটা উপকার করেছে জাতিসংঘ কি বাংলাদেশের পক্ষে কি ভাইয়া সে ভেটো, এটা বাংলাদেশের উপকার হয়, বাংলাদেশের পক্ষে কি ভাইয়া ভেটো প্রদান করে। তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভেটো প্রদান করে। ভেটো, ঠিক আছে, তোমরা এরকম ভাবেও দিতে পারো, এরকম ভাবে ভেটো, ঠিক আছে, ভেটো। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভেটো প্রদান করে। এক। এরপর কি ভাইয়া ভারত, এখন ভারতের সাথে তারা একটা চুক্তি করে, ঠিক আছে, তোমাকে কোনো প্রবলেম করবে না, তুমি ভয় পাও না, ঠিক আছে। এই যে দেখো ভারতকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কি ভাইয়া শক্তিশালী করে। ভারতকে কি ভাইয়া ও তো আগে বড় একটা রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, ভারত তো ভয়ও পাইতে পারে যদি আমাকে অ্যাটাক করে বসে, ঠিক আছে। তো তাদের সাথে কি ভাইয়া একটা চুক্তি হয়, তুমি টেনশন করো না, ঠিক আছে, আমরা ভারতকে বাংলাদেশকে আমরা হেল্প করি, ঠিক আছে, ওকে। এরপর কি ভাইয়া অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ দিয়ে কি ভাইয়া তারা সাহায্য করে। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া মাইন অপসারণ। তোমরা জানো যে আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক চট্টগ্রাম বন্দরে এবং কর্ণফুলী নদীতে যে জলমাইন বুঝো তো? মাইন মানে বিস্ফোরক, মানে এইটা ধরো আমি তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করে শোনো। ওই 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 ওকে, প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো। প্রিয় বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে মাইন। এটা ধরো কি ভাইয়া একটা, এটা ধরো কি ভাইয়া একটা জাহাজ, হ্যাঁ।
তো এইটা এমন একটা বিস্ফোরক বা এটা পানির নিচে থাকে জলমাইন বলে, ওইটার মধ্যে কি ভাইয়া চম্বুক লাগানো থাকে, চম্বুক, হ্যাঁ ধরো এইটাই, হ্যাঁ তো এটা কি ভাইয়া জাহাজের মধ্যে কি ভাইয়া জাহাজের মধ্যে লাগাই দেয়, ঠিক আছে, জলমাইন, ঠিক আছে। তো জলমাইনটা কি ভাই পানির নিচে আর কি রাখে, পানির নিচে আর কি, পানির নিচে থাকে জলমাইন গুলা। তো যখনই জাহাজের সংস্পর্শে আসে তখন মাইনগুলো কি ভাইয়া বিস্ফোরিত হয়ে যায়, মাইনগুলো কি ভাইয়া বিস্ফোরিত হয়ে যায়। তাহলে এই যে জলমাইন বা বিস্ফোরক, এইটা নিষ্ক্রিয় করতে যে কারিগরি যে জ্ঞানটা লাগবে এই জ্ঞানটা আমাদের ছিল না। তো সোভিয়েত ইউনিয়ন কি ভাইয়া এই জলমাইন, মাইন মানে বিস্ফোরক, এই জলমাইন আর কি নিষ্ক্রিয় করতে কি ভাইয়া সে কারিগরি সহযোগিতা প্রদান করে গেল। এরপর কি ভাইয়া সোভিয়েত ইউনিয়নের গণমাধ্যমের ভূমিকা। ভাইয়া ওই সময় বিশ্বের পরাশক্তির দেশ ছিল কি ভাইয়া দুইটা, একটা হচ্ছে আমেরিকা আর কি ভাইয়া সোভিয়েত ইউনিয়ন, শক্তিশালী রাষ্ট্র, তাই না? তোমরা একটা জিনিস তোমাদের ওই যে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ে বলেছিলাম যে এই যে সোভিয়েত ইউনিয়ন এটা কত বড় আয়তনের দেশ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ভেঙে কি ভাইয়া 15টা রাষ্ট্র হয়, এর মধ্যে রাশিয়া একটা। তারপরে রাশিয়ার আয়তন কত, 1,71,00,000 বর্গ কিলোমিটার, প্রায় বিশ্বের সবচেয়ে বড় আয়তনের দেশ। 116টা বাংলাদেশকে কি ভাইয়া তোমরা ঢুকাই ফেলতে পারবা। আমি কি ব্যাটাকে বুঝতে পারছি? তাহলে ওই শক্তিশালী দেশের গণমাধ্যম আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কি ভাইয়া তারা কথা বলছে, তাই না? তো বিশ্বের মানুষগুলো কি ভাইয়া এই যেহেতু শক্তিশালী দেশের গণমাধ্যম কথা বলছে, ওইটা অন্যান্য দেশ কি ভাইয়া খুব সহজে নেয়, ব্যাটা বুঝতে পারছো? ওকে। এরপরে কি ভাইয়া আমাদের জাতির যুদ্ধে আর কি পাকিস্তানিরা ওইরকম ভাবে আর কি মানে আক্রমণাত্মক না হয় এজন্য কি ভাইয়া কূটনৈতিক বিভিন্নভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করে, ব্যাটা বুঝতে পারছো? ওকে। এরপরে কি ভাইয়া আমাদেরকে তারা সহযোগিতা প্রদান করে। তাহলে এই যে এখানে আমরা ওই যে আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, এখানে যে 7টা যে পয়েন্ট দিয়ে আছে, এই 7টা পয়েন্ট দিয়ে কি ভাইয়া তোমরা ব্যাখ্যাটা করার চেষ্টা করবে, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। এখন ভাইয়া প্রিয় বাচ্চারা তোমরা পরবর্তী অংশে আসো। সেটা আমার মনে আছে 2023 সালে, 2023 সালে, ঠিক আছে, আদমজি ক্যান্টনমেন্টে, ঠিক আছে, ও 10 নম্বরে মিরপুর 10-এ আমি ব্যাচ পড়াইতাম। তো আদমজি ক্যান্টনমেন্টের বেশ কিছু বাচ্চা ছিল। তখন কি ভাইয়া তারা আর কি কোনো একটা পরীক্ষায় আর কি 100 নম্বরের পরীক্ষায় এটা আসছিল যে আমাদের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা আলোচনা করো, ব্রিটেনের ভূমিকা আলোচনা করো। আর 24-এর এসএসসি 24-এর যে ওইখানে ভাইয়া একটা ব্যাপার ঘটছে, ওইখানে বলছে যে একটা ইউরোপীয় দেশ আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপক আর কি মানে অবদান রাখে, ঠিক আছে। তো অনেক বাচ্চারা বিশেষ করে মণিপুরের ডে শিফটের এ সেকশনে বাচ্চাদের প্রবলেম হয়েছে। তো ওরা অধিকাংশ কি ভাই ব্রিটেন দিয়ে দিয়েছে, ব্রিটেন, ইউরোপিয়ান দেশ বলতেছো ব্রিটেন দিয়ে দিয়েছে। তোমরা জানো যে একটা দেশের হ্যাঁ একটা দেশের মাথা ধরা হয় তার রাজধানীকে। তো মস্কো, যে রাশিয়ার রাজধানী যে মস্কো, এই মস্কোটা পড়ছে হওয়ার কোথায়, তার অধিকাংশ মানে অংশ কোথায় এশিয়ার মধ্যে, আর মস্কোটা রাজধানী পড়ছে কোথায় ইউরোপে, এই জন্য এটা ইউরোপিয়ান দেশ, ঠিক আছে। তো এই জন্য আর কি অনেকে এটা বুঝতে পারে নাই, অনেকে ব্রিটেনের কথা লেখছে, তাই না? 24-এর এসএসসি 24-এর ঢাকা বোর্ড, ঠিক আছে, ওকে। আচ্ছা গেল। এরপরে কি ভাইয়া তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে দেখো ব্রিটিশরা আর কি আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রাখে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে গিয়ে জনমত গঠন, তাই না? আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ব্রিটিশ নাগরিকরা তারা কিন্তু পূর্ণ সমর্থন জানায়, এবং তাদের যে বুদ্ধিজীবীরা যারা আছেন ওনারা কি ভাইয়া আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু অনেক বিবৃতি দেন, ওকে। এরপরে ব্রিটিশ যে গণমাধ্যম এর মধ্যে উল্লেখযোগ্য, ঠিক আছে, গণমাধ্যমটা হচ্ছে গিয়ে বিবিসি, ঠিক আছে, বিশ্বের অন্যতম শক্তিশালী একটা গণমাধ্যম রেডিও, ঠিক আছে, সেটা কি ভাইয়া বিবিসি। আমার দাদারা খুব মনোযোগ সহকারে এই বিবিসি সংবাদটা ছোটবেলা দেখতাম যে শুনতেন খুব, ঠিক আছে। আমরা নির্ভরযোগ্য যদি কোনো তো মানে সংবাদ শুনতে চাই ওই সময় আর কি ছোটবেলা দেখতাম। তো এই বিবিসির সংবাদটাকে কি ভাই নির্ভরযোগ্য ধরা হইতো। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে ব্রিটিশ যে গণমাধ্যম এটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে, ওকে। এরপরে ও একটা লেগে কি আচ্ছা ব্রিটেনের পার্লামেন্টে আমাদের বাংলাদেশের আর কি মুক্তিযুদ্ধের পক্ষে কি ভাইয়া এখানে কি ভাইয়া আলোচনা করা হয়। আচ্ছা এরপরে কি ভাইয়া পাকিস্তানের উপর কি ভাইয়া কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয় যাতে পাকিস্তান কি ভাইয়া যুদ্ধ থেকে সরে আসে, এটা বুঝতে পারছো?
আর আরেকটা হচ্ছে কি ভাইয়া ৫ নম্বর ব্রিটিশ শিল্পীদের কি ভাইয়া ভূমিকা। ব্রিটিশ শিল্পীদের ভূমিকা তো তোমরা জানো যে বিশ্বের বিখ্যাত একটা ব্যান্ড দল ছিল, ওই ব্যান্ড দল বিটলস মনে হয় নাম, ঠিক আছে? ওইটার গিটারিস্ট ছিলেন কি ভাইয়া জর্জ হ্যারিসন। আর আমাদের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সেতারাবাদক ছিলেন, ওনার নাম হচ্ছে রবিশঙ্কর। নাম কি ছিল? রবিশঙ্কর। তো রবিশঙ্কর রবিশঙ্করের বন্ধু ছিলেন আমার জর্জ হ্যারিসন। তো ওনাকে বললেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এরকম যুদ্ধ হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা তাদের জন্য একটা কনসার্ট করতে পারি, যেহেতু আমরা শিল্পী, ঠিক আছে? তো কনসার্ট থেকে যা অর্থটা আমরা পাবো, এটা আমরা নিজেরা না নিয়ে কি ভাইয়া আমরা ওই দেশকে আর কি আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো আহ, রবিশঙ্কর রবিশঙ্কর আর কি মূলত উদ্যোগটা নেন, ঠিক আছে? তো এই কনসার্টটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কোয়ারে, ঠিক আছে? তো ওই সময়ে, ঠিক আছে, প্রায় 2 লক্ষ, ওই জামানার ভাই ওই সময়ের 2 লক্ষ কি বা 43,000 টাকার টিকিট, টাকা না ডলার, ওই সময়কার, ধরো 1971 সালে 1লা আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। তো ওইখানে ওনারা ধারণা করেছিলেন যে $25,000 এরকম আর কি ওনারা আমাদেরকে হেল্প করবেন, কিন্তু ওখানে 40,000-এর মতো আসন ছিল। 40,000 আসনে কীভাবে বিক্রি হয়ে যায়, শুধু টিকিট বিক্রির অর্থ ওই সময় ছিল 2,43,000 প্লাস। 2,43,000 আজ থেকে কি ব্যা কত বছর আগে তোমরা হিসাব করো, 1971 সালে, এটা বুঝতে পারছো ওই সময়কার ডলারের হিসাব। আর শুধু এইটা না, এইটা যে লাইভ রেকর্ডগুলা এইটাও কিন্তু বিক্রি করা হয়েছে, টোটাল প্রায় 13.5 মিলিয়ন, 13.5 মিলিয়ন ডলার কি ভাইয়া আমরা সাহায্য পাই। 13.5 মিলিয়ন ওই সময়কার, 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, ঠিক আছে? এটার টাকা না কিন্তু ডলার। তাহলে আমাদেরকে কি ভাইয়া ব্রিটিশ শিল্পীরা কি ভাইয়া, উনি ব্রিটিশ বংশোদ্ভূত কি ভাইয়া আমেরিকান ছিলেন, কে ভাইয়া ওই জর্জ হ্যারিসন। তাহলে ব্রিটিশটা আমাদেরকে এভাবে কি ভাইয়া আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করে। আর আরেকটা হচ্ছে কি ভাইয়া দেখো, যে মানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে পাকিস্তানিরা আর কি আমাদের যে দেশের মধ্যে যে নারকীয় যে হত্যাকাণ্ডটা হচ্ছে, এই সংবাদটা কিন্তু বাইরের মানুষের কাছে বা বাইরের বিভিন্ন দেশে কিন্তু সঠিক তথ্যটা কিন্তু তারা প্রেরণ করছিল না, ব্যাটা বুঝতে পারছো? তো আমাদের কি ভাইয়া মুক্তিযুদ্ধের ওই যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে, ঠিক আছে, বিশ্বের বিভিন্ন আর কি দেশে আর কি দূত প্রেরণ করা হয়েছে। এটা কোত্থেকে প্রেরণ করা হয়েছে? এইটা প্রেরণ করা হয়েছে কি ভাইয়া এই ব্রিটেন থেকে। বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রধান কেন্দ্রের যে ভূমিকা পালন করে কি ভাইয়া ব্রিটেন। প্রধান কেন্দ্রের ভূমিকা কে পালন করে? ব্রিটেন। আমি কি ব্যাপারটাকে বুঝতে পারছি? ওকে, এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কি ভাইয়া প্রতিনিধি কি ভাইয়া প্রেরণ করা হয়েছে, এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কি করা হয়েছে, প্রতিনিধি প্রেরণ করা হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তাহলে এইটা আমাদের অনেক সময় 3 নম্বরের জন্য চলে আসতে পারে। তবে সোভিয়েত ইউনিয়নটা আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো, সোভিয়েত ইউনিয়নটা আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। ওকে প্রিয় বাচ্চারা, তোমরা খেয়াল করো আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা, এটা অনেক সময় 2 নম্বরের জন্য চলে আসতে পারে, আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা। প্রিয় বাচ্চারা, তোমরা একটা জিনিস খেয়াল করবা যে জাতিসংঘের সবচেয়ে বড় যে দুর্বলতাটা, এটা হলো কি ভাইয়া ভেটো পাওয়ার। কত কি পাওয়ার ভাইয়া? ভেটো, ভিইটিও, হ্যাঁ ভিইটিও। এই ভেটো পাওয়ারটা এটা জাতিসংঘের কি ভাইয়া সবচেয়ে বড় দুর্বলতা, তাই না? শুধু নিরাপত্তা পরিষদের ওই 5টি স্থায়ী দেশ কোনো আর কি সিদ্ধান্তকে যদি না করে, ভেটো ক্ষমতা কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্রের জাতিসংঘের কোনো প্রস্তাব নাকচ করার ক্ষমতাকে কি ভেটো ক্ষমতা বলে। তো নিরাপত্তা না সরি পুরা জাতিসংঘের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি ভেটো পাওয়ার। ওই 5টা স্থায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র তাদের কোনো স্বার্থের মধ্যে যদি আঘাত হানে, তাহলে কি তারা ভেটো দিয়ে দেয়। ভেটো বুঝতে পারছো? তখন ওই কাজটা হয় না। ভেটো বুঝতে পারছো? সবচেয়ে বড় দুর্বলতা। এখন ভাইয়া আমি একটা কথা বলি, একটু খেয়াল করো। তো নিরাপত্তা পরিষদের স্থায়ী যে 5টি সদস্য রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো আমরা জানি সবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। এই যে 5টা দেশ, তার মধ্যে অন্যতম 2টি শক্তিশালী রাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করে, যার একটি হচ্ছে কি আমেরিকা আর আরেকটি হচ্ছে কি চীন। এই জন্য কি ভাইয়া আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এই যে জাতিসংঘ, হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি ভাইয়া সে তার সৃষ্টি হয়েছে 1945 সালের 24শে কি ভাইয়া
অক্টোবর তার জন্ম হয়েছে, কিন্তু ভাইয়া সে ভয়ঙ্কর ধরনের কি ভাইয়া মানে কি বলবো মানে সিস্টেমের মধ্যে কি ওই রকম ভাবেই করা হয়েছে আমাদের গ্রামের মতোই, যাদের পয়সা আছে মাল আছে পাত্তি আছে ওরাই কি ভাইয়া মানে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাই না, সমাজ ব্যবস্থাকে। যার টাকা যেমন রিস্কাওয়ালা, ঠিক আছে, রিস্কাওয়ালা কি ওই এলাকায় মাতব্বরি করে, ও কোনো বিচার আচারে যায়, উনি যান না, বেটা বুঝতে পারো, তার কি নাই পয়সা নাই। তো বিচার টিচার পাড়া মহল্লায় করে কে, যার লাঠির জোর আছে, যার পয়সার জোর আছে, যার জমি টমি আছে, তাই না, মানে সব কিছুর জোর আছে তাদের। যেমন এই যে স্থায়ী যে 5টি সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদের, ওরা কিন্তু যেন তেন রাষ্ট্র না, এই 5টি রাষ্ট্র বিশ্বের কি ভাইয়া টপ 10 জিডিপির ভিত্তিতে অর্থনীতি দেশের মধ্যে এই 5টা আছে। বিশ্বের বিশাল আয়তন দেশগুলোর মধ্যে এই 5টা দেশ আছে। বিশ্বের 8টা দেশ পারমাণবিক শক্তিশালী দেশ, ব্যাটা বুঝতে পারছো, এই 8টা দেশের মধ্যে কি ভাইয়া এই 5টা দেশ আছে, ব্যাটা বুঝতে পারছো। তো আমরা এইটাকে কিভাবে বলবো যে হ্যাঁ, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে 2টি রাষ্ট্র কি ভাইয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করে, যার প্রেক্ষাপটে কি ভাইয়া জাতিসংঘ আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে কি ভাইয়া সে আর কি নীরব ভূমিকা পালন করে, ব্যাটা বুঝতে পারছো, নীরব বা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ঠিক আছে বাচ্চারা, ওকে। এখন প্রিয় বাচ্চারা তোমরা খেয়াল করো, তাহলে আমরা ইয়েতে চলে যাব, আমরা একটু বইয়ের মধ্যে চলে যাব। প্রিয় বাচ্চারা একটু খেয়াল করো ভাই, আরেকটা আমি ভুলে গেছি দিতে, ঠিক আছে, হঠাৎ মনে পড়েছে, আমি এটা দিব। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য কি ভাইয়া ব্যাখ্যা করো, মুক্তিযুদ্ধের কি ভাইয়া ঐতিহাসিক কি ভাইয়া তাৎপর্য ব্যাখ্যা করো ভাইয়া। এইটা অনেক সময় 2 নম্বরের জন্য, মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধের তাৎপর্য কি, আমরা কি ভাইয়া এই 9 মাস, ঠিক আছে, রক্তক্ষয়ী একটা যুদ্ধ, যেখানে আমাদের 30 লক্ষ, যেইটাই বলুক সংখ্যাটা আমরা কম বেশ অনেক সময় শুনি, 30 লক্ষ আমাদের বইয়ের মধ্যে উল্লেখ থাকে। তো এত লোকের প্রাণের বিনিময়ে, এত লোকের প্রাণের বিনিময়ে, মানুষের সবচেয়ে দামি জিনিস তার প্রাণ, সে তার প্রাণকে সবচেয়ে বেশি ভালোবাসে, তুমি তোমার জানকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না, তার প্রাণটাকে সর্বোচ্চ জিনিসটাকে কি ভাইয়া দেশের জন্য বিসর্জন দিয়ে ফেলছে। এরকম 1-2 জন না, লাখো লাখো আর কি শহীদের প্রাণের বিনিময়ে কি ভাইয়া আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, যার নাম কি ভাইয়া বাংলাদেশ, তাই না। আমরা স্বাধীনভাবে, আমরা আমাদের পরাধীন নয়, আমরা স্বাধীনভাবে কি ভাইয়া বিশ্বের মধ্যে আমরা মাথা উঁচিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি, কারণ কি এই মুক্তিযুদ্ধের কারণে, বেটা বুঝতে পারছো। এবং বিশ্বের দেশগুলো কি ভাই আমাদের স্বাধীন দেশ হিসেবে জানে, বেটা বুঝতে পারছো, এবং আমাদেরকে সেইভাবেই চিনে এবং সেইভাবেই কি ভাইয়া মূল্যায়ন করে। একটা পরাধীন দেশকে কি ভাইয়া কোনো দেশ মূল্যায়ন করতে চায় না, তাই না। তাহলে এইটা তোমরা কি ভাইয়া 2 নম্বরের জন্য কি ভাইয়া এটা তোমরা পড়ে ফেলবা। আমি আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, আমি এখানে একটা জিনিস সোভিয়েত ইউনিয়নের এটা কেন যে লেখা হইল না, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দিব, আমাদের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ভাইয়া। খেয়াল করো, আহ, আমি ওই যে সামরিক সহযোগিতা প্রধান, এখানে একটা ব্যাপার আছে, সামরিক সহযোগিতা প্রধান, সেটা হচ্ছে কি ভাইয়া তোমরা জানো, বিশ্বের একটা শক্তিশালী নৌবহর, ঠিক আছে, যেটা মালিক হচ্ছে গিয়ে আমেরিকা, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর হচ্ছে 7ম নৌবহর। নৌবহর জিনিসটা কি, অনেকগুলা যুদ্ধ জাহাজের সমষ্টি। তো পাকিস্তানের পক্ষে আমেরিকা কি ভাইয়া 7ম নৌবহর প্রেরণ করেছে, যেখানে প্রায় 60 থেকে 70 হাজার সৈন্য আছে, 60 থেকে 70 হাজার সৈন্য আছে, যেখানে প্রায় 140 থেকে 150টা কি ভাই যুদ্ধ বিমান আছে, ব্যাটার 60 থেকে 70টা যুদ্ধ জাহাজ আছে। সে সবচেয়ে বড় এবং শক্তিশালী নৌবহরের নাম হলো গিয়ে 7ম নৌবহর। এই 7ম নৌবহরটা কি ভাইয়া আমাদের দেশের কি ভাইয়া মানে পাকিস্তানের পক্ষে প্রেরণ করেছে, বেটা বুঝতে পারছো। পাকিস্তানের পক্ষে পাঠাইলে তো আমাদের বিপক্ষে যায়, তাই তো। তো সোভিয়েত ইউনিয়ন কি ভাইয়া তাদের তাদের নৌবহর কি ভাইয়া প্রেরণ করে, এর প্রেক্ষাপটে সোভিয়েত 7ম নৌবহর পাঠাইছে কে, 7ম নৌবহর পাঠিয়েছে হচ্ছে গিয়ে আমেরিকা। তার বিপরীতে কি ভাইয়া সোভিয়েত ইউনিয়ন তাদের নৌবহর প্রেরণ করে। এবং তোমরা জানো যে ওই সময় আর কি ডুবোজাহাজের মানে সাবমেরিনের প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের 1 নম্বর দেশ ছিল কি ভাইয়া সোভিয়েত ইউনিয়ন। অনেক দূর দৌড়ানি দিয়ে নিয়ে যায়, অনেক দূর দৌড়ানি দিয়ে নিয়ে যায় কাকে ভাইয়া, ওই 7ম নৌবহরকে অনেক দূর দৌড়ে, সাবমেরিন, সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন অনেক দূর কি ভাইয়া দৌড়ানি দিয়ে নিয়ে যায়, তাই না, খেলাটা কত মজা। তো কত মানে শক্তিশালী তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখছে, এটা বুঝতে পারছো। ভারতও রাখছে, সোভিয়েতও রাখছে, ব্রিটেনও রাখছে, এটা বুঝতে পারছো, ওকে। আচ্ছা,
এখন প্রিয় বাচ্চারা আমি একটা কথা বলি, এই অধ্যায়টা না অনেক বড় ছিল, ঠিক আছে? তোমাদেরকে এই অধ্যায়টা অনেকটা ছোট করে দিয়েছে। তোমরা অনেকে খুশি হও, ঠিক আছে? সংবিধান অনেক কিছুই ছিল, ঠিক আছে? এখন আর কি এগুলো অনেকটা কমিয়ে দিয়েছে। আচ্ছা প্রিয় বাচ্চারা, আমি একটা কথা বলি, এই যে বইটা, তোমরা বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা। ব্যাটা বুঝতে পারছো? আর তোমরা একটা জিনিস প্রায়ই বলো, ঠিক আছে? একটা জিনিস প্রায়ই বলো, ভাই সিকিউ কই গেল, এমসিকিউ কই গেল। কেন আমি যখন পড়াইতে গিয়ে কিন্তু সিকিউ এমসিকিউ দিয়ে ফেলছি, এসকিউ দিয়ে ফেলছি, বলে ফেলছি যেগুলা বলছি এগুলাতে জোর দিবা, সোজা আলাপ। ব্যাটা বুঝতে পারছো? আর তোমরা কত বোকা যে মানে এই যে ব্যাপারগুলো আছে না, এই যে বিভিন্ন বোর্ড প্রশ্ন তার সলভ, এগুলো তো গাইডের মধ্যে পাওয়া যায়, তাই না? গাইডের মধ্যে কত সুন্দর উত্তর টুত্তর সব দেওয়া আছে, তাই না? তাহলে বইটা তো আমরা ভালো করে তোমাদেরকে পড়ানো হয় না। বইটা যেটাতে যেখান থেকে প্রশ্ন আসবে ওই বইটা আমরা ভালো করে পড়ি না। তোমরা বইয়ের উপর জোর দিবা বাপ। আসমান থেকে প্রশ্ন নাজিল হবে না, তোমার যে বইটা আছে না বাংলাদেশের বিশ্ব পরিচয়, ওখান থেকে প্রশ্নটা আসবে, ওইটা আমরা ভালো করে পড়ার চেষ্টা করবো। এটা বুঝতে পারছো? ওকে। আচ্ছা যেমন ধরো আমি এখানে অনেকগুলো এমসিকিউ দিতাম, ঠিক আছে এই খ হইলে গিয়ে উত্তর। আরে ভাই এই খ গ উত্তর এগুলো তো গাইডের মধ্যে দেওয়া আছে বাপ, তাই না? তাহলে বইটা বাপ আমরা খুব ভালো করে দাগিয়ে বই চকচকা রাখার দরকার নাই, লাল কালি দিয়ে দাগায় দাগায় পড়বা। ব্যাটা বুঝতে পারছো? বই লালে লাল হয়ে যাবে। ওকে। এখন ভাইয়া দেখো, মুক্তিযুদ্ধের 16 দিন পরে একটি সরকার গঠন করা হয়। এই সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। আচ্ছা যাই হোক, এই সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা গেল। এখন ভাই এখানে আমরা ওই যশোর বোর্ড 2023 সালে এসে মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য কি ছিল? মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। ব্যাটা বুঝতে পারছো? ওকে। এরপরে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা, এটা কত নম্বরের জন্য? এটা অনুধাবনমূলকের জন্য আসছে। তোমরা এই যে একটু আগে জাতিসংঘের ভূমিকা যে নিষ্ক্রিয় ছিল ওইটা তোমরা বলে দিবা, ঠিক আছে? ওকে। এরপর লেখছে উদ্দীপকে যে সরকারের কথা বলা হয়েছে তার গঠন কাঠামো ব্যাখ্যা করো। ওই যে মুজিবনগর সরকারের গঠন, এইটা যখন আমি পড়াইলাম তো পড়ানোর সময় আমি তোদেরকে বলে দেই নাই যে কিভাবে ওই যে ব্যক্তির নাম হবে কিভাবে নীল কালিতে, আর কালো কালিতে কি হবে ভাইয়া, পদের নাম হবে কিভাবে নীল কালিতে, আর ব্যক্তির নাম হবে কালো কালিতে বলে দিলাম। কতটুকু লিখতে হবে তাও বইয়ের মধ্যে বলে দিলাম, তাই না? ওকে। এরপরে উক্ত সরকারের কার্যক্রম বিশ্লেষণ করো। আমি তোমাদেরকে 12টা পয়েন্ট দিয়েছি, 12টা পয়েন্টের মোটামুটি একটা ব্যাখ্যা আমি দিয়েছি। ব্যাটা বুঝতে পারছো? ওকে। তো এগুলা নিয়ে কি ভাইয়া তোমরা চিন্তার কোনো কারণ নেই। যেমন ধরো আমি একটা কথা বলি, এখন যদি তোদেরকে আমি সংক্ষিপ্তের কথা বলি, এখানে কিন্তু আমি মোটামুটি প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করেছি। আমি যে ক্লাসটা নিলাম, দেখো প্রত্যেকটা এখানে যদি সংক্ষিপ্ত ধরো, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কয়টা আছে? 10টা। দেখো আমাদের মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা আলোচনা করো, এটা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, তাই না? ওকে। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো 2 নম্বরের জন্য, আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আমি পয়েন্ট সহ আলোচনা করেছি। এরপরে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা পালনের কারণ ব্যাখ্যা করো, এইটা একটু আগে আমি বললাম। ব্যাটা বুঝতে পারছো? ওকে। আমাদের মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো, এটা শুরুতে আমরা বলেছি যে এটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আচ্ছা এরপরে পেশাজীবীদের ভূমিকায় আমি বলছি এটা 3টে স্টার দেওয়ার জন্য। মুক্তিযুদ্ধে নারীর অবদান, এটাও তোমাদেরকে তথ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি। গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো, এইটাও আমি আলোচনার সময় আমি এটা বলেছি, ঠিক আছে? জনসাধারণদের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? শিল্প সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা করো। ওই যে ছোট ছোট প্যারা দিয়ে লেখা আছে। ব্যাটা বুঝতে পারছো? তো প্রিয় বাচ্চারা তোমরা আমি আর কত, আর একটা ক্লাস FRPB 26 তোমরা যারা আছো, আর একটা ক্লাস আছে, ঠিক আছে? আজকের ক্লাসের পরে আর একটা ক্লাস আমি রেকর্ড করব। এরপরে তোমাদের সাথে হয়তো বিদায় হবে। আমি বিদায় জানাবো বা তোমরা আমাকে বিদায় জানাবে, একটা যে কোনো একটা হবে হয়তো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্রিয় ভাইরা একটা কথাই বলবো, ভাই তোমরা টাইম ম্যানেজমেন্টে অনুশীলন করো, টাইম ম্যানেজমেন্টে অনুশীলন করো। এইসব মানে ঘন্টার পর ঘন্টা ক্লাস দেখে কোনো লাভ নাই। যে জায়গায় মানে BGS বাংলা ধর্ম প্রচুর পরিমাণ লিখতে হবে, প্রচুর পরিমাণ লিখতে হবে। আমি আবারও বলি 95% সম্মানিত শিক্ষক থাকবেন মানে মানবিক বিভাগে লেখাপড়া করছেন যারা, তারা তোমার কি ভাইয়া খাতাটা দেখবেন, তুমি বিজ্ঞান বিভাগের, কিন্তু যিনি তোমার খাতা দেখবেন অধিকাংশ ক্ষেত্রে উনি হবেন কি ভাইয়া মানবিক বিভাগের। তো এইটা ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে মিলায়ও না, বীর্যের সম্পূর্ণ আলাদা। প্রচুর পরিমাণ লিখতে হবে, প্রচুর পরিমাণ লিখতে হবে। এটা বুঝতে পারছো? প্রচুর পরিমাণ। আমি তোমাকে 12টা পয়েন্ট দিলাম, এখন তুমি পরীক্ষার মধ্যে দিলা 6টা, স্যার তোমাকে কেন নাম্বার দিবে?
ব্যাটা বুঝতে পারছো তো? যে জিনিসে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, আমি আবার তোমাদেরকে 1 মিনিট আমি দেখাই দেই যে জিনিসটাতে ফোকাস করতে হবে। প্রিয় বাচ্চারা, তোমরা এটা মানো অথবা না মানো, তোমরা এইটা মানো অথবা না মানো, ঘটনা এটাই ঠিক। এই জায়গাটা তোমাদের প্রবলেম, এখানে ফোকাস দাও। কোনো কথা না বলে, ফাও কথা না বলে এখানে ফোকাস দাও। যে জায়গাটা তোমরা অধিকাংশ দিতে চাও না, তাই না? যে বিষয়টা পড়তে খুব মজা লাগে ওইটা কি ভাই আমরা বারবার পড়ে যাই। যেইটা পড়তে মজা লাগে ওইটা আমরা বারবার আমরা পড়ে যাই, ঠিক আছে? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, যেইটা পড়তে মজা লাগে আমরা ওইটাই পড়ি, কিন্তু বিজিএস সিজিএস পড়ি না কেন? কারণটা কি ভাই? এটা পড়তে মজা লাগে না। তো মজা যে লাগে না, তুমি কি তাকে যে অবহেলা করছো, ও তোমাকে এমন অবহেলা করবে তুমি কান্দে কুল পাবা না। বেটা বুঝতে পারছো? এরকম অবহেলা করবে তুমি কেঁদে কুল পাবা না। তুমি কি এটা জানো? কি রে বাপ? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম, সব সময় ঠিক আছে মিনিমাম আমি যদি মানে সবসময় খেয়াল রাখবা যে তোমরা যে ক যে লেখবা, কটা লেখবা কি ভাই 1 মিনিটে, 20 মিনিটে একটা সৃজনশীল লিখতে হবে। 20 মিনিটে কি ভাই একটা সৃজনশীল লিখতে হবে 20 মিনিটে। কত মিনিটে লিখতে হবে? 20 মিনিটে একটা সৃজনশীল লিখতে হবে। এটাকে বলা হয় 20 মিনিটে। 20 মিনিটে একটা সৃজনশীল লিখবো, খুব ভালো করে লিখবো, উত্তম রূপে লিখবো, আটাআটি ফাটাফাটি করে লিখবো, কিন্তু টাইম 20 মিনিটের বেশি যাতে না যায়। একটা সৃজনশীলের বিপরীতে 20 মিনিটের বেশি আমরা পাবো না। ব্যাটা বুঝতে পারছো? প্রচুর লিখতে হবে, কিন্তু সময়টা হবে কি ভাই 20 মিনিট। ওকে, তাহলে খেয়াল রাখো এই যে এখানে ক, এই যে কটা, এই কটা বড় জোর 2 লাইন। 1 মিনিটে কি ভাই 2 লাইন, 2 লাইনের বেশি না। কারণ স্যার খুশির ঠেলে আমাকে 1 নাম্বার বাড়িয়ে দিবে না এখানে যদি আমি 4-5 লাইন লিখি, তাই না? এরপরে খ, খটা যে আমরা লিখবো, খটা যে আমরা লিখবো, আমরা 10 থেকে কি ভাইয়া 12 লাইন লিখবো, ঠিক আছে? আমি যদি 1.5 পৃষ্ঠা জুড়ে লিখি, স্যার খুশি ঠেলে আমাকে 4 দিয়ে ফেলবে না। ব্যাটা বুঝতে পারছো? স্যার কিন্তু আমাকে কত দিবে ভাইয়া? স্যার আমাকে কিন্তু 2 দিবে। তাহলে এইটা কি ভাইয়া আমরা এখানে আমরা 4 মিনিট ক লিখবো কি ভাইয়া? ক যে লিখবো এটা লিখবো কি ভাইয়া 1 মিনিটে। কত মিনিটে? 1 মিনিটে। আর আমরা যে খ যে লিখবো 10 থেকে 12 লাইন, 10 থেকে 12 লাইন কত মিনিটে লিখবো? আমরা লিখবো হচ্ছে কি ভাই 4 মিনিটে। কত মিনিট? 4 মিনিট। আর ঘ যেটা প্রয়োগমূলক যেটা, এইটা 2 পৃষ্ঠা লিখবো। কত পৃষ্ঠা লিখবো? 2 পৃষ্ঠা, মিনিমাম 2 পৃষ্ঠা লিখতে হবে। এটা বিজিএস। এটা বুঝতে পারছো? বিজিএস কমেন্টে জানাও তোমার এটা হয় কিনা ক্লাস দেখার পরে। 2 পেজ, 2 পেজ কমপক্ষে লিখতে হবে। কত মিনিটে লিখতে হবে? 7 মিনিটে। কত মিনিটে ভাইয়া? 7 মিনিটে তোমাকে লিখতে হবে। 7 মিনিটে লিখতে হবে। এটা বুঝতে পারছো? ওকে, এরপর হচ্ছে গিয়ে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা তুমি যদি 4-এ 4 পাইতে চাও, অবশ্যই কি ভাইয়া তোমাকে 3 পৃষ্ঠা লিখতে হবে। কত পৃষ্ঠা? মিনিমাম 3 পৃষ্ঠা। কত মিনিটে? 8 মিনিটে। কত মিনিটে ভাইয়া? ঘ লিখতে হবে কত মিনিটে? 8 মিনিটে। এখন ভাইয়া তাইলে এই 1 4 7 8 ঠিক আছে, এই 20 মিনিটে কি ভাইয়া একটা সৃজনশীল তোমাকে লিখতেই হবে। এইটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, লিখতে হবে। এবং প্রত্যেকটা পেজ অনেকে আবার বানা করে লেখে, মোটা মোটা করে লেখে। এইটা হবে গিয়ে ভাইয়া একটা এক পেজে স্ট্যান্ডার্ড কত? 14 লাইন হবে। কত? 14 লাইন। 14 লাইন, বেশি বড়ও না ছোটও না। তো এইটা তুমি এখন যদি বলো যে স্যার এটা কখনো সম্ভব না, অসম্ভব, এই সেই অনেক কিছু, এটা তোমার ব্যাপার। এটা তোমার ব্যাপার, তুমি পারতেছো না, তোমার ব্যর্থতা। অনেকে এটা পারে, চমৎকার ভাবে পারে। এই যে তোমাকে এটা কত, এখানে তোমাকে কত লাইন বললাম, ঘতে কত লাইন লেখার জন্য তোমাকে বললাম যে ভাই তুমি 3 পেজ লেখো। তুমি কি জানো তোমার অনেক বন্ধুরা আছে যারা হলো গিয়ে এখানে 7 পেজ লিখতে পারে, 7 পেজ লিখতে পারে। তুমি পারো না, তোমার অনুশীলন হয় না, তাই না? তাহলে এইটা সম্ভব না এই সব কথা কখনো বলবা না। এটা বুঝতে পারছো? সম্ভব না, অসম্ভব, ওরা পারে, কারণ ওরা অনুশীলন করে। ওদের মধ্যে একটা প্রেরণা আছে। আমি জানি যে তোমার ভিতরে সেই শক্তিটা আছে না, মানে একটু চেষ্টা করো এই 2টা মাসের মধ্যে, প্রত্যেকদিন একটু একটু করে এটা চেষ্টা করো। 3টা সাবজেক্টে কি ভাইয়া ঝুঁকি থেকে বেঁচে যাবা। বাংলা, বিজিএস, ধর্ম, এই 3টা বর্ণনামূলক যারা বিজ্ঞান বিভাগের, আমার ছোট্ট অভিজ্ঞতাতে বলো তোমরা এই 3টাতে ধরা পাও, মানে আস্তে করে এ প্লাসটা ছুটে যাবে, আস্তে করে এ প্লাস ছুটে যাবে, টেরও পাবা না। তাহলে মূল যে জায়গাটা টাইম ম্যানেজমেন্ট, 20 মিনিটে একটা সৃজনশীল ভালো করে লিখতে পারার যোগ্যতাকে কি বলা হবে? টাইম ম্যানেজমেন্ট। লিখতে হবে কত মিনিটে? 20 মিনিটে। এটা বুঝতে পারছো? 20 মিনিট। আমি একবার আমার 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 একটা স্টুডেন্টের খাতা দেখাইতে চাইছিলাম, ঠিক আছে, যে একটু দেখাই তোমাদেরকে স্কুলের খাতা, ঠিক আছে? তো তখন তোমরা একটা বুঝতে পারতো যে স্যার ঠিক আছে, না স্যার যেটা বলছেন ঠিক বলেছেন। এটা বুঝতে পারছো? তো তোমরা এই জায়গাটার মধ্যে ফোকাস দাও টাইম ম্যানেজমেন্টের, বিজিএস এর ক্ষেত্রে প্রচুর লিখতে হবে এখানে।
প্রচুর প্রচুর লিখতে হবে, বিজিএস স্যারকে লেখা দেখাইতেই হবে। এটা আমি আমার সাবজেক্টের কথা আমি বলে দিলাম, অন্য কে কি বললো সেটা ব্যাপার না, আমি আমার কথা বললাম, আমার বাচ্চারা ভালো করে আমি আমার বাচ্চাদেরকে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেই, তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এই যে এইবার টেস্টে টেস্টে তোমাদের ছোট ভাই বোনরা 40 জনের কাছাকাছি যারা 90+ পেয়েছে, প্রায় 40 জনের, ক্লাস 8, 9 এবং তোমাদের টেস্টে যারা আছো, মানে 8 থেকে 7 থেকে যারা 8-এ উঠছে, এরপরে 9 থেকে যারা 10-এ উঠছে, 10 থেকে আর তোমরা যারা টেস্ট দিয়েছো, বেটা বুঝতে পারছো, আমার প্রায় 40 জনের কাছাকাছি 90+ পেয়েছে। তো ওদেরকে আমি এই জিনিসটাই ঢুকিয়ে দিই যে তোমাকে এই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, তাই না? 1 মিনিটে লিখতে হবে 2 লাইন, এরপরে 4 মিনিটে লিখতে হবে 10 থেকে 12 লাইন, এরপরে তোমাকে 7 মিনিটে লিখতে হবে কমপক্ষে 2 পেজ, কমপক্ষে 2 পেজ। আমার ম্যাক্সিমাম যারা মোটামুটি সামনে সারি স্টুডেন্ট, মানে এইটা 2.5 থেকে 3 পেজ লিখে ফেলে, এই যে 7 মিনিটে 2.5 থেকে 3 পেজ তারা লিখে ফেলে। এরপরে এখানে এখানে তোমাকে কি ভাইয়া 8 মিনিটে লিখতে হবে কি হয় কমপক্ষে 3 পৃষ্ঠা। আমার স্টুডেন্ট 7 পেজ পর্যন্ত লেখে, আমার স্টুডেন্ট 7 পেজ পর্যন্ত। এটার সংখ্যা কম, 2 জনে লিখেছে, একজন মণিপুর স্কুলের একজন আর একজন হলো আদমজি ক্যান্টনমেন্টের। প্রিয় বাচ্চারা বুঝতে পারছো? আর তোমরা রাগ করো না আমার উপরে, ঠিক আছে? যে জায়গাটা আমাদের ফোকাস দেওয়া দরকার, এখানে যেখানে ফোকাস দিলে আমার আউটপুটটা আসবে, ব্যাপারটা বুঝতে পারছো? বিজিএসে আর কি টাইম ম্যানেজমেন্টের বিকল্প নাই। আমি আবারও বলতেছি, কাউকে যদি প্রশ্ন যদি আউট করে দেয়া হয় বিজিএস এর ক্ষেত্রে, ও 90 পাবে না কখনোই। কারণ ও আর কি হাতে লেখা স্পিড নাই, পয়েন্ট করে লিখতে পারে না, বানান কি বলে আমার মতো লেখা খানদানি, এটা বুঝতে পারছো? এইসব ব্যাপার এখানে কাজ করে। তো প্রিয় বাচ্চারা, তোমরা যদি এখনো যদি চেষ্টা করো, টাইম ম্যানেজমেন্টের চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা সেরা একটা রেজাল্ট আর কি করতে পারবে, এটা বুঝতে পারছো? আর আমরা আজগুবি কথা অনেক সময়, ওই যে বিশেষ করে বিভিন্ন এলাকার স্টুডেন্টরা তোমরা এখানে ক্লাস করো, তো অনেক সময় তোমরা বিশ্বাস করতে চাও না, তুমিও অনুশীলন করো, তোমারও হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? প্রত্যেক দিন 20 মিনিট, একটা 1400 প্রত্যেক দিন, আমরা প্রত্যেক দিন 24 ঘন্টায় 1400 কি হয় 40 মিনিট হয়। এই 1440 মিনিট থেকে মিয়া 20 মিনিট রাখো, 20 মিনিট টাইম ম্যানেজমেন্টের জন্য রাখো। খুব তো দৌড় দাও, অমুক জায়গায় তমুক জায়গায় পরীক্ষা দাও, মডেল টেস্ট দাও, কিন্তু যে জায়গাটা 3টা সাবজেক্ট ধরা খেয়ে যাবা, সেখানে তোমরা কিন্তু ফোকাস দিচ্ছ না। এই বিজিএসে, ধর্মতে, বাংলাতে ভালো করতে হলে হাতের লেখার গতির বিকল্প নাই, তাহলে এইটা অনুশীলন করে নিয়ে আসো, ঠিক আছে ইনশাল্লাহ? তো প্রিয় বাচ্চারা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেটা হচ্ছে গিয়ে 13তম অধ্যায়, যেটা আমার শেষ ক্লাস হবে, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমার জন্য দোয়া করো তোমরা, ঠিক আছে? রাগটা করো না, ঠিক আছে? তোমাদের মঙ্গল চাই, আমরা টিচাররা মঙ্গল চাই, বেটা বুঝতে পারছো? মাঝে মাঝে আমার ছেলেটার দিকে তাকাইলে মনে হয় যে অন্যের সন্তানকে যেভাবে জেদ নিয়ে পড়ানো হয়, আমার বাচ্চাটাকে ওইরকমভাবে আমি সময় দেই না, বেটা বুঝতে পারছো? সত্যি কথা। অন্যের বাচ্চাকে আমি জেদ নিয়ে পড়াই, না ভালো রেজাল্ট করাইতে হবে, করতে হবে, কিন্তু আমার ছেলেটাকে ওইরকমভাবে দেই না। তোদেরকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, তোরা ভালো রেজাল্ট করলে আমরা খুব খুশি হই, খুব খুশি। তোদের বাপ মা বিশেষ করে বিজিএসে ভালো করলে, আমি তোর বাপ মার থেকে কমপক্ষে আমি নিজে 10 গুণ বেশি খুশি হব বা খুশি হই। তোদের বাপ মা যে পরিমাণ, তোদের হিতাকাঙ্ক্ষী কারা? তোদের বাপ মা, তোদের শিক্ষক, আত্মীয় স্বজন। তোদের বাপ মা, তোরা যদি বিজিএসে ভালো রেজাল্ট করিস, আমি এত খুশি হই, ব্যাটা বুঝতে পারছো? কি বলবো? আহ, আহ, যেদিন আমার স্টুডেন্ট 99 পায়, 99 পায়, প্রথম 2023 সালে, আমি না আর কি 2 দিন ধরে আমি ক্লাস নিতে পারতেছিলাম না, এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, রাতকে অনলাইন ক্লাস আমি ভুলেই গেছি, এটা বুঝতে পারছো? তো আমি আশা করি এফআরপিবি সাব্বি যারা আছো, তোমরা প্রত্যেকেই সেই লেভেলে এটা রেজাল্ট করবে, এটা বুঝতে পারছো? তুমি দেখো যে ক্লাস দিয়ে তোমার উপকার হচ্ছে কিনা, লাইট কম, আলো কম, এই কম, সাউন্ডে বেড়াছাড়া, এত কিছু দেখার দরকার নাই, আমি ক্লাস থেকে ফায়দা পাইলাম কিনা, কতটুকু ফায়দা পেলে কমেন্টে জানাবা, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।